ওয়াজ ওভারহেলম। তো চেষ্টা করব ভালো গল্প শোনানোর। দেখলে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোই আজকে শেয়ার করব। শেয়ার ম্যাডাম আমাকে সময় দিয়েছেন 1 hour 30 minutes। চেষ্টা করব যতটা সম্ভব এগিয়ে যাওয়ার। ঠিক আছে, শুরু করব। ওকে, আবারও সবাইকে নমস্কার। এই গ্রুপে আমার প্রথম গল্প বলা। চেষ্টা করব ভালো গল্প শোনানোর। তো ভূতের গল্পটা জেনারেলি কি হয়, খুব ইন্টারেস্টিং হয় এই জন্য যে যারা ভূতে বিশ্বাস করে না তারাও শুনতে ভালোবাসে, যারা ফিল করেছে বা দেখেছে বা যারা রিয়েলাইজ করেছে তারাও ভালোবাসে। তো আমি সেই ক্যাটাগরিতে আসি, যারা ফিল করেছি, রিয়েলাইজ করেছি, বলতেও ভালোবাসি, শুনতেও ভালোবাসি। আর ঘটনাচক্রে আমি যেহেতু তুলা রাশি, অতএব আমার সঙ্গে অনেকবারই ফিলিং হয়েছে বা আমি রিয়েলাইজ করেছি, আমি গেস করেছি যে সাম দ্যাট প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আর দেয়ার আর নেগেটিভ স্পিরিটস ডু এক্সিস্ট। তো এইসব জিনিসগুলো আমি ফিল করেছি, তারপর থেকে আমি বিশ্বাস করা শুরু করি যে না, হ্যাঁ সত্যি পজিটিভ এবং নেগেটিভ স্পিরিট দুটোই আছে। যাই হোক, গল্প শুরু করছি আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো দিয়ে। তো প্রথমটা আমার স্কুল লাইফে, মাধ্যমিকে যখন আমি পড়ি সেই সময়কার, ওটা আমার জীবনের অ্যাকচুয়ালি ফার্স্ট ফিলিং যে দ্যার ইজ এ এক্সিস্টেন্স অফ সাম। একটা কথা বলে রাখছি, সবাইকে মাফ করবেন, আমি অনেকে কমেন্ট আমি দেখতে পাচ্ছি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ মধুমিতা। আমি কিন্তু প্লিজ কমেন্টের রিপ্লাইগুলো প্রোগ্রামের শেষে দিয়ে দেবো যতটা সম্ভব হয়। এখন আমি যদি কমেন্টে কনসেন্ট্রেট করি তাহলে আমি গল্পে কনসেন্ট্রেট করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। তবে সেই জন্য আমি আগেই ব্যাপারটা বলে দিলাম। তো প্রথমেই বলছি যে আমার জীবনে ঘটে যাওয়া, মানে আমার লাইফে অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, আমি রিয়েলাইজ করেছি। তার মধ্যে ফার্স্ট টাইম যখন আমি রিয়েলাইজ করি সেই ঘটনাটা দিয়ে শুরু করছি। সেটা আমার মাধ্যমিক যখন পড়ি, এবং সেই ঘটনাটা কিন্তু এখানকার নয়, আমি জন্মসূত্রে আসামে, আমি আগেও বলেছি। তো সেই সময়কার ঘটনা। তো সেই সময়ে আসামে একটা ভীষণ বড় সমস্যা ছিল, সেটা হলো ইলেকট্রিসিটির। সেখানে কি হতো, সন্ধেবেলা মানে পালা করে 1 ঘন্টা পর পর ইলেকট্রিক যেত। যদি এই রোডে যদি 1 ঘন্টা কারেন্ট আছে, তাহলে অপোজিট রোডটাতে 1 ঘন্টা থাকবে না। তো এইভাবে থাকতো। তো সেই সময় মাধ্যমিক দিয়েছি, 2-3 মাস পর রেজাল্ট বেরোবে, আর খুব একটা আনন্দের মুডে আছে। কিন্তু আমার বাড়িতে সেই সময় খুব ইনভার্টার খুব একটা ছিল না, যেটা ছিল সেটা হলো জেনারেটর। তো আমার বাড়িতে জেনারেটর ছিল না। আমার এক থ্যাংক ইউ সো মাচ যারা আসার জন্য। তো আমার বাড়িতে জেনারেটর ছিল না, আমার বাড়িতে ছিল না ইলেকট্রিক 1 ঘন্টা পর পর যাবে। তো আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ওর বাবা ছিল ডাক্তার। তো অবভিয়াসলি যেহেতু প্রফেশনাল চেম্বারও আছে ওনার, তো উনি কি করলেন, ওনার একটা জেনারেটর ছিলেন, বিশাল বড় জেনারেটর। তো ওই সময়টা আমাদের টিভি দেখার খুব নেশা ছিল। সেটা এখন হয়তো সময় পাই না বলে দেখি না। বিশেষ করে আন্ডারটেকিং লেসলিং একটা ছিল, WWF, খুব দেখতাম। তো পরীক্ষা শেষ, আমরা পালা করে এরকম দেখছি। তো আমার বন্ধুর বাড়িতে বসেই আমি ম্যাক্সিমাম সময়টা দেখতাম, কারণ ওর বাড়িতে ইলেকট্রিসিটি যাওয়ার কোনো প্রবলেম ছিল না, কারণ ওর বাড়িতে জেনারেটর ছিল। তো ওই দিনও প্রতিদিনের মতো আমি দেখছি, ওই দিনও রাতে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যায়। অনেকটা রাত মানে কি, ঠান্ডা নয় যদিও, কিন্তু রাত 9টার মতো বেজে যায়। তো ওর মা, মানে আমার বন্ধুর মা, আমার বন্ধুর নাম হলো তুতন, ওর মা বলছিল, বাবারে 9টা বেজে গেল, এই 1 ঘন্টা, এই 9টার সময় কারেন্টটা চলে যাবে। মানে আমরা হিসাব রাখতাম 8টায় যদি এখানে এসছে, তাই 9টার সময় চলে যাবে, এটা ফেজটা কেটে অন্যদিকে দেবে। তো আমার বন্ধুর মাটা বলছে, বাবা এই 9টা কিন্তু কারেন্ট চলে যাবে, তুই বাড়ি চলে যা, তুই কিন্তু বাড়ি চলে যা, ঘুটঘুটে অন্ধকার এখন, মানে অমাবস্যা যদিও নয়, কিন্তু মানে প্রচন্ড অন্ধকার, মেঘাচ্ছন্ন আকাশ, প্রচন্ড অন্ধকার, তুই চলে যা, বৃষ্টিও আসতে পারে আর প্রচন্ড অন্ধকার। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি। আর আমরা একটা ঝুঁকের বসে একটু দেখে নেই আর একটু দেখে নেই করতে করতে অনেকটা সময় চলে যায়, আর 10-15 মিনিট কারেন্ট যায়নি। তো আমরা ভাবলাম যে বোধহয় আজকে আর ওই ফেজটা কাটবে না। তো সেই জায়গাটা, সুদীপ্ত দা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট কমপ্লিমেন্ট। তো মানে ওই যে জায়গাটা, ওই সময়টাতে আমি ভাবলাম বা আজকে আর বোধহয় কারেন্ট যাবে না। তো আমি আর আমার 2 বন্ধু বসে খুব দেখছি। তার 9:15-20 হবে, তখন ভাবলাম যে চলো এবার চলে যাই। আর 9:15-20 মানে ছোট শহরে অনেকটাই রাত তখন। তো সেই মতো আমি বেরিয়ে পড়লাম। আর জাস্ট আমি বেরোবো, এই সময় আমার ওই বন্ধুর মা অনেকগুলো পকোড়া কি নিয়ে এসেছিল, কী সব পকোড়া আমার ঠিক মনে নেই, মনে হচ্ছে বাদাম ভাজা, তারপর পেঁয়াজি পকোড়া, এসব নিয়ে এসছে। তো
তো আমি জাস্ট মানে খেতে যাব, ওই সময় কারেন্টটা চলে যায় আর আমি বেরোবো। ওর মা বলছেন, বাবা রে তুই খেয়ে খেয়ে যাস না, তুই হয় খেয়ে যা, নাহলে কালকে খাবি, রেখে দিই ফ্রিজে। তুই এরকম হাতের মুঠোয় করে নিয়ে যাচ্ছিস, সেটা ঠিক হচ্ছে না। তাও কারেন্ট চলে গেল, অন্ধকার, কম বয়স, ওসব আমার মানে ভয়ও ছিল না, আর ভয়ও পেতাম না, এসব কিছু ভয় ভাবতাম না তখন, মানে এসব আমার কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, ওনাদের কথা আমি না শুনে, ওনার মার কথা না শুনে আমি বেরিয়ে পড়ি। এবার গলিতে আমি হাঁটা শুরু করছি। গলিটা ছোট, মানে সরু গলি, মানে গলির মধ্যে চিপস ফেলা আছে, মানে গলিটা সোলিং করা গলি নয়, মানে স্মুথ গলি যে যেরকম নয়, চিপস ফেলা, এবং চিপসগুলো বেশ উঁচু উঁচু চিপস। তো আমি যাচ্ছি, কিন্তু একটুখানি হাঁটতে গিয়ে অনেকটা হোঁচট খাচ্ছি, কারণ অন্ধকার, ঘুটঘুটে, কিছু দেখা যাচ্ছে না। তো আমি আর একটুখানি মানে বাড়ি থেকে বেরিয়ে 4-5 ফুট এগোনোর পরেই হঠাৎ দেখতে পাচ্ছি আমার সামনে একটা মেয়ে, মানে মেয়ের মতো কেউ একটা যাচ্ছে, অল্প বয়সী মেয়ে একটা কেউ যাচ্ছে হেঁটে। তো আমি যেহেতু এই পাড়ায় আড্ডা দিতাম, এই গলির মোটামুটি সবাইকে আমি চিনি, এইটা আমার নিজের পাড়ারই গলি, যদিও আমি পাড়া থাকি না, ম্যাক্সিমাম সময় এখানেই আড্ডা পারতাম, তো বন্ধু বান্ধব সব এখানেই। তাই ভাবলাম রাত 9টা 9:30টার সময় কি যাচ্ছে, আমি মানে এতটাই রাত নয় যদিও, কিন্তু ওইখানে অনেকটাই রাত তখন। তো আমি ভাবলাম চলো ঠিক আছে, যাচ্ছে যাক, আমিও যাচ্ছি। তো যেতে যেতে আমার খুব মানে কিউরিয়াসিটিটা বাড়তে শুরু করলো, যে কে মেয়েটা যে আমার সামনে এগিয়ে যাচ্ছে, এই সময় রাতে যাওয়ার কথা না, অথচ দেখে নেবো আজকে, ক্রস করে মুখটা দেখলে বুঝতে পেরে যাবো কে। আমি খুব একটা জোরে হাঁটার চেষ্টা করছি। আমি যতটাই জোরে হাঁটার চেষ্টা করছি, ডিস্টেন্সটা ইকুয়ালে থাকছে ওই মেয়েটার সঙ্গে আমার, সেটা আমি মানে এখন যে বলছি তখন আমি রিয়েলাইজ করিনি, ইকুয়ালি থাকছে। এবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি হাঁটতে গিয়ে অনেকটা হোঁচট খাচ্ছি, মানে চিপসগুলো বেশ বড় বড়, নখে লাগছে, পায়ে লাগছে, কিন্তু মেয়েটা কিন্তু স্মুথলি হাঁটছে, আর মেয়েটা স্পষ্ট ভাসমান একটা জামা পরা মেয়ে হেঁটে যাচ্ছে। তো আমিও যাচ্ছি। তো আমার যেহেতু আমি ওভারটেক করতে পারছি না, আমার কিউরিয়াসিটি আরও বাড়ছে, যে কেন আমি কেন ওভারটেক করতে পারছি না, আমি তো মানে শুনতে হবে বা দেখতে হবে ভালো করে। যাচ্ছি, ঠিক আছে। এরকম গলিটা বেশ লম্বা, বেশ বড় গলি ওটা। তো গলির একটা পার্টিকুলার পয়েন্টে আসার পর গলির দুদিকে আর কোনো বাড়ি নেই, মানে পার্টিকুলার একটা পয়েন্টে আসার পর গলির দুদিকে কোনো বাড়ি নেই, শুধু গাছ আর দেওয়াল দেয়া আছে, আর ওইখানে শুধু সুপুরি গাছ আছে, আর কিছু নেই, মানে ওখানে কনস্ট্রাকশন মানে বাড়ি ঘর ওইখানে হয়নি আর কি। এবং ওই পার্টিকুলার পয়েন্ট থেকে গলিটা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে, একটা লেফট সাইড, একটা রাইট সাইডে। তো আমি ওকে ফলো করে যাচ্ছি, কিন্তু আমি কোনো অবস্থাতে ওভারটেক করতে পারছি না। আর মেয়েটা কি স্মুথলি হেঁটে যাচ্ছে। আমি ভাবছি কি আশ্চর্য ঘটনা, আমি হাঁটতেই পারছি না, জোরে হোঁচট খাচ্ছি, কিন্তু মেয়েটা কি স্মুথলি হেঁটে যাচ্ছে, ব্যাপারটা কি? আর আমি কেন ওভারটেক করতে পারছি না? আমি প্রায় দৌড়ানোর মতো অবস্থায় হাঁটছি, এবার আমি একদম কাছাকাছি পৌঁছে গেছি, মানে আর আমার থেকে 2 হাত দূরে মেয়েটা দাঁড়িয়ে। আর এই সময় আমি খুব জোরে হোঁচট খাই, আর জোরে হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু উভয় নিচে বসে যাই, বসে দেখি আমার পাটার মধ্যে দেখি মানে পাটা কেটে গেল কিনা, যদি ভিজে ভিজে মনে হয় তারপর রক্ত বেরিয়েছে, খুব জোরে চোট পাই, আমার খুব আমার খুব লাগেও তখন। আমি তখন ভাবলাম কি আমি চোট মানে রক্ত বেরোলো, আমি যেই নিচের দিকে ঝুঁকেছি আমার পাটাকে ধরার জন্য, এই সময় ইলেকট্রিকটাও চলে আসে। এবার আমি ভাবলাম এবার তো ইলেকট্রিকটা চলে এসছে, এইবার আমি এত সময় থেকে আমি ওভারটেক করতে পারছিলাম না, আমি মানে ধরতে পারছিলাম না। এবার মুখটা আমি দেখবো, যদি পরিচিত হয় জিজ্ঞেস করবো যে তুই কোথা থেকে আসছিলি, কি করছিলি এত রাত্রে, বা এটা কিছু জিজ্ঞেস করবো যদি আমার পরিচিত হয়। তো যাই হোক, আমি অনেকটাই চেষ্টা করছি। এবার আমি যেই মাথাটা তুলেছি উপরে, মানে উপর থেকে উঠেছি, পা থেকে হাত তুলে, তখন দেখছি সামনে তাকিয়ে কিছু নেই। এইবার আমি কয়েক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে গেলাম। 2 হাত আগে যে মেয়েটা দেখলাম অন্ধকারের মধ্যে, মানে স্পষ্ট না দেখলেও আমি অন্ধকারে লোক দেখলে তো বোঝা যায় যে একটা লোক যাচ্ছে বা একটা কিছু ফিল করা যায়, তাকে মানে 30 সেকেন্ড পরে আমি দেখতে পেলাম না। ডান দিকেও কোনো বাড়ি নেই, বাদিকেও কোনো বাড়ি নেই, দুদিকে ওয়াল এবং দুদিকে শুধু সুপারি গাছ। ঘটনাটা কি হলো? আমি তখনও কিছু ঘাবড়াইনি, আমি ভাবলাম হয়তো কোনো বাড়িতে ঢুকে পড়েছে। তখনও মনে মনে ভাবছি, যদি নিঝুম রাত, যদি কোনো বাড়ির গেটও খোলে, লোহার গেট হোক, স্টিলের গেট হোক, যাই হোক, শব্দ তো হবে একটা গেট খোলার, কিছু তো শব্দ হলো না, তাহলে কোথায় থেকে ঢুকলো? এইটা ভাবতে ভাবতে আমি একটুখানি এগিয়েছি, মানে একটুখানি এগিয়ে এবার ভাবলাম একটু পিছন দিকে ঘুরে দেখাই,
কোথায় গেলো মেয়েটা? এবার যেই নয় পেছন থেকে ঘুরে তাকিয়েছি, আমি যে জায়গাটাকে মেয়েটাকে লাস্ট দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু মুখটা আমার দিকে না, মুখটা উল্টো দিকে। এবার এটা দেখার পর আমি আর ঘাবড়ে গেছি। আমি তখন এই জীবনে প্রথম রিয়েলাইজ করলাম যে না, ভূত বা নেগেটিভ স্পিরিট বলে কিছু। আমি তখন বুঝতে পারলাম যে না, এটা তো মানুষ নয়, এখানে কিছু একটা ভুল হচ্ছে। আমি আর মানে পেছন ঘুরে আর না তাকে দৌড়, সোজা দৌড়, চোখ বন্ধ করে দৌড়ানোর মতো অবস্থা। এবং দৌড়ে এসে গলির যেখানে পয়েন্ট, যেখানে দুটো গলি ভাগ হয়েছে, একটা গলি বাদিকে চলে গেছে, একটা ডান দিকে, সেই পয়েন্টে এসে দাঁড়িয়ে একবার ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখলাম যে মেয়েটা কি ডান দিকে বাদিকে কোথাও গেছে। ডান দিকে বাদিকে তাকিয়ে দেখলাম কিচ্ছু নেই, কেউ নেই। আমার ভয় আরো মানে প্যালপিটেশন বেড়ে গেল। এবার আমি প্রাণপণে ছুটে চলেছি বাড়ির দিকে। আমার ওখান থেকে বাড়ি হেঁটে গেলে 10 মিনিট। আমি দৌড়চ্ছি, মানে ভয়ে ঘাম বেরোচ্ছে, দৌড়চ্ছি। হঠাৎ উল্টো দিক থেকে আমার এক দাদা সাইকেলে করে আসছিলেন, ওনার দোকান ছিল, দোকান বন্ধ করে ফিরছিলেন। আমাকে দেখে বলছে, তুই দৌড়াচ্ছিস কেন, তুই ভয় পেয়েছিস? আমি মুখ দিয়ে কথা বেরোচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, না কিছু না, বলে তুই আমার সাইকেলে বস। উনি আমাকে সাইকেলে বসিয়ে আমার বাড়ি পৌঁছে দিয়েছেন। আমার বাড়িতে পৌঁছানোর পর আমার ঠাকুমাকে বলেছিলেন, আজকে জয়কে একা ঘুমাতে দেবেন না, জয়কে আপনাদের সঙ্গে ঘুম পাড়াবেন এবং সাবধানে রাখবেন। আমার ঠাকুমা খুব বয়স্ক লোক, উনিও অনেক সেই অবিভক্ত বাংলাদেশের সময়কার অনেক ঘটনা উনি আমাকে বলেছেন। তো উনি খুব সেটা পরে বলেছেন, তখন বলেননি। উনি খুব অভিজ্ঞ লোক, উনি বুঝে গেছেন। উনি আমাকে বললেন, তুই ভালো করে চান ফান করে ফ্রেশ হয়ে তুই ঘরে ঢুকবি, আর এবং তুই আমাদের সঙ্গে ঘুমাবি আজকে, মা এবং মাঝখানে ঘুমাবি, এবং রাতে যদি তোকে কেউ ডাকে তোর নাম ধরে, সে যেই হোক, তুই কিন্তু উঠবি না। তো আমি ঠাকুমাকে বলতে চাইছিলাম যে এই হয়েছে, ওই ঠাকুমা বলছে কিচ্ছু বলতে হবে না, সকালে শুনবো আমি, এখন কিচ্ছু আমার শুনতে হবে না, আমি বুঝে গেছি কিছু একটা হয়েছে। কিন্তু আমার মনে তখনও না মানে কনফিউশনটা থেকেই যাচ্ছে, আদৌ সত্যি এটা কি মেয়ে ছিল? তো পরে আমি বললাম না, পরে মানে যাই হোক, তখনও ওটা ভয়টা আমি পেয়েছিলাম ঠিকই। মানে হঠাৎ করে 30 সেকেন্ড আগে একটা মেয়ে দাঁড়িয়েছিল, চোখ তাকিয়ে দেখছি মেয়েটা নেই, আবার ওই পেছন ঘুরে তাকিয়ে দেখছি সেম জায়গায় মেয়েটা দাঁড়িয়েছে, কিন্তু ওর মেঘটা আবার উল্টো দিকে আমার মুখটা। তো সব মিলিয়ে আমি একটা কনফিউশনের মধ্যে, আমি স্টিল রিয়েলাইজ করতে পারছিলাম না আমি আদৌ কি দেখলাম। তো তখন বয়সও কম, এত মানে রিয়েলাইজেশনও ছিল না। যাই হোক, আমার দিদিমা বলেছেন যে তুই এভাবে শুয়ে দুজনের মাঝখানে তুই ঘুমাবি। আমি সে মতো ঘুমিয়ে আছি, শুয়ে আছি। এবার ঠিক সেই রাত, তখন রাত কটা হবে যাই না, গভীর রাতে হঠাৎ শুনতে পাচ্ছি এই যে আমার বন্ধু, যে বন্ধুর বাড়িতে আমি ছিলাম, সেই বন্ধু আমাকে ডাকছে, খুব হালকা ভাবে ডাকছে আমাকে, জয়, এই জয় উঠ, আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল না, যেতে হবে তো। আমার মনে আছে হ্যাঁ, যাওয়ার তো কথা ছিল। আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি। আমার ঠাকুমা যেহেতু খুব মানে এক্সপিরিয়েন্স ছিলেন, উনি ওদিন ঘুমননি, উনি জায়গা ছিলেন। উনি বলে, তুই কোথায় উঠছিস? বলে না না, ওই তুতন ডাকছে আমাকে। বলে যেই ডাকুক, তুতন ডাকুক, যেই ডাকুক, আজকে তুই যেতে পারবি না, তুই ঘুমা। আর কোথা থেকে এত রাতে তুতন ডাকবে তোকে? বলে না না, আমি কষ্ট শুনতে পাচ্ছি, আমাকে ডাকছেও, আমাদের একটা খেলা আছে আজকে, খেলতে যাব। বলে এখন ভোরবেলা, ভোর হয়নি, ভোরে যাবি তুই, এখন খেলার গল্প ছেড়ে দে, তুই ঘুমো। তবু আমি শুনতে পাচ্ছি আমার বন্ধুটা কিন্তু ডাকছে আমাকে, যে আমার নাম ধরে ডাকছে। তো আমি আর, যাই হোক, আমি দিন শুয়ে ঘুমিয়ে পড়লাম, আমি আর কোনো কিছু বলতে পারি না। পরের দিন সকালবেলা, যেহেতু আমি ওই গলিতেই থাকি, আমি কয়েকজন ছেলে বা দাদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা খবর আমাকে দাও আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, আমার কালকে প্রচন্ড ভয় পেয়েছি আমি। এই গলিতে লিমিটেড কিছু ফ্যামিলি আছে, তাদের বাড়ির কেউ কি কাল রাতে এরকম সময় বেরিয়েছিল? তো অনেকেই বললো, কেন কি দেখেছিস তুই? আমি বললাম এই এরকম দেখেছি। তো অনেকে মুচকি এসে বললো, চল ঠিক আছে, এরকম কিছু না, আর এই গলিতে রাত্রেবেলা বেরোবে, এরকম সবাই জ্ঞান দিচ্ছিল। তারপরে আমি আমার ওই বন্ধুর বাড়িতে গেলাম, মা আমার ওই ওনার মাকে কি বললাম, আমার বন্ধুর মাকে কি বললাম, মাসি আপনি বলেছিলেন আমি তো এরকম হয়েছে, আমি না জানেন, আমি যতটা রাস্তা হাঁটছিলাম আমার সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু আমি এরকম হয়েছে। উনি আমাকে প্রচন্ড বকাঝকা করলেন, বলে তোকে বারবার বলেছিলাম তুই এরকম কেন করলি, আর সঙ্গে তুই বাদাম ভাজা এসব পেঁয়াজি খেয়ে যাচ্ছিস রাত্রি সন্ধ্যাবেলা অন্ধকারের মধ্যে, তো ঠিক করিস নি, তুই তো বেঁচে গেছিস, এটাই বড় ব্যাপার। অনেক কিছু ইনভেস্টিগেশনের পর জানা গেল এই গলিতে অনেক বছর আগে, প্রায় 20-30 বছর আগে একটা মেয়ে সুইসাইড করে। ওটা অ্যাফেয়ার ছিল, ব্রাহ্মণ নন ব্রাহ্মণের একটা ইস্যু ছিল, বাড়ি থেকে রাজি হয়নি, তখন সুইসাইড করে। তখন থেকে মাঝে মাঝে এরকম কিছু ছেলেরা
ওই মেয়েটাকে দেখতে পায়, যে রাতের বেলা গভীর রাতে এরকম একটা কেউ ছায়ার মতো ওরা দেখতে পায় এই গলিটা। তো সেই তারপর থেকে এই আমি বিশ্বাস করা শুরু করলাম যে হ্যাঁ, নেগেটিভ স্পিরিট বলে কিছু আছে। আমি সত্যি তো, কারণ ওটা তো শোনা গল্প নয়, নিজের চোখে দেখা। অর্থাৎ সেখানে ভুলের কোনো জায়গা নেই যে আমি ভুল দেখেছি, অন্য বললে বলবো যে না ভুল, এটা নীতি গাজা বললো দিল, সেরকম কিছু তো না। আমি জীবনে প্রথম রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, সত্যি নেগেটিভ স্পিরিট ছিল এবং আমি তো অনেকটাই ফিল করেছি। হয়তো সেই কারণে স্মুথলি হাঁটতে পারছিল, আমি বারবার চিপসে হোঁচট খাচ্ছিলাম। প্লাস আমি যতটাই জোরে দৌড়চ্ছি না কেন বা হাঁটছি না কেন, আমি ওই মেয়েটাকে ওভারটেক করতে পারছিলাম না। তো সব মিলিয়ে মিশিয়ে আমি বুঝতে পারছিলাম যে এই ঘটনাটা হলো নেগেটিভ স্পিরিটে মানে এক্সিস্টেন্স, মানে আমার ফার্স্ট লাইফে। তো এটা হলো একটা গল্প। যাই হোক, তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কারণ হলো কি সময় খুব লিমিটেড। আচ্ছা, এইবার কমেন্ট অনেকগুলো আসছে, আমি প্লিজ পরে আমি দেখে কমেন্ট করবো, এখন আমি কমেন্ট করছি না। আচ্ছা, এইবার আমি আসছি আরেকটা ঘটনা। সেটা হলো আমার অফিসিয়াল লাইফের ঘটনা, মানে আমার অফিসের সময় মানে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা হলো বেসিক্যালি আমি ব্যাংকে চাকরি করি, আমি প্লাস আমি একটা ভিজিলেন্স অফিসার। তো ভিজিলেন্স অফিসারের বেসিক্যালি কাজটা হলো মানে কোথাও যদি কোনো ফ্রড হয় বা সেখানে ইমিডিয়েটলি ফ্রডটা ইনভেস্টিগেশন করতে হয়। তো ঘটনাচক্রে বর্ধমানের একটা জায়গা একটু ভিতরে মেমারির সাইডে একটা জায়গায় একটা আমাদের ব্যাংকে একটা ফ্রড হয়। তো আমি হেড অফিসে যেহেতু, আমি সঙ্গে সঙ্গে আমার কাছে একটা ফোন আসে, ইমিডিয়েটলি ওখানে যেতে হবে। তো ইমিডিয়েটলি আমাকে যেতে হবে, তবে সেই মতোই আমি তৈরি হয়ে যাই। তো আমি তৈরি হয়ে বললাম যে না, অফিসের গাড়ি দরকার নেই, আমি আমার পার্সোনাল কার নিয়ে বেরিয়ে পড়লাম, যে সময় নষ্ট হবে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো বর্ধমান আমি 2.5-3 ঘন্টা লাগে। আমি যখন পৌঁছাই তখন প্রায় সন্ধে হয় সময়। আর মাসটা হলো নভেম্বর মাস। নভেম্বর মাসে যারা বর্ধমানে মানে কেউ যদি গ্রুপে থাকো বা যারা গেছো নভেম্বরে কিন্তু বর্ধমানে হালকা ঠান্ডা হয়। আমি ঘটনাটা বলছি 3 বছর আগে ভাবে, বেশ নভেম্বরের এন্ডে হালকা ঠান্ডা ছিল, খুব ভালো ওয়েদার। আমি যখন গিয়ে ওইখানে পৌঁছাই, ওই ব্রাঞ্চে গিয়ে পৌঁছাই, তখন প্রায় সন্ধে হয় সময়। তো আমি দেখলাম ব্রাঞ্চ ম্যানেজার আমার জন্য দাঁড়িয়েছিল। আমি ব্রাঞ্চে পৌঁছাই। ব্রাঞ্চে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ব্রাঞ্চের অ্যাটমসফিয়ারটা একটু আলাদা। নর্মাল আমরা যেগুলো ব্যাংকের ব্রাঞ্চ হয় ঠিক সেরকম নয়। ব্রাঞ্চটা একটা পুরনো রাজবাড়ি টাইপের মতো জায়গার মধ্যে ব্রাঞ্চটা। তো আমার বেশ ভালোই লাগলো, ইন্টারেস্টিং লাগলো। আমি ব্রাঞ্চে ঢুকলাম, ব্রাঞ্চ ম্যানেজার সঙ্গে। আর ওই সময় 5টার পর জেনারেলি রুরাল ব্রাঞ্চগুলো থাকে, গ্রামীণ ব্রাঞ্চে কোনো স্টাফ থাকে না, জেনারেলি ওরা 5টার পর বন্ধ করে চলে যায়। তো যেহেতু ওটা ফ্রড ইনভেস্টিগেশন হবে, শুধু ব্রাঞ্চ ম্যানেজার ছিল ব্রাঞ্চে, আর কেউ ছিল না। তো আমাকে দেখে ব্রাঞ্চ ম্যানেজার আমাকে ওয়েলকাম করলেন, আমি ভিতরে বসে কাজ শুরু করে দিলাম। তো মানে ব্যাংকের একটা ব্রাঞ্চের আমি একটা ডেসক্রিপশন দিই, তাহলে বুঝতে সুবিধাটা হবে। সেটা হলো ব্রাঞ্চে যে কেউ যদি ব্যাংকে যাও, তো একটা জিনিস রিয়েলাইজ করবে, ব্যাংকে 2 ধরনের মানে হয়। একটা হলো মানে ব্রাঞ্চ ম্যানেজার চেম্বার, একটা হলো ফ্রন্ট ডেস্ক, যেখানে বসে পাসবুক আপডেট, ক্যাশ কাউন্টার এগুলো হয়। তো ব্রাঞ্চ ম্যানেজার চেম্বার, তো ব্রাঞ্চ ম্যানেজার আমার সঙ্গেই বসে আছে। ফ্রন্ট ডেস্কে বসে আমরা কাজ করছি, কারণ কেউ তো নেই, ব্রাঞ্চ ক্লোজ। আমি আমার ইনভেস্টিগেশনগুলো করছি ফ্রন্ট ডেস্কে বসে। তো খানিকটা কাজ করার পর ব্রাঞ্চ ম্যানেজার আমাকে বললেন যে সাহেব, এখানে তো কোনো দোকান নেই, কিচ্ছু নেই, এটা তো পুরো গ্রাম। আমি বাড়ি যাচ্ছি, একটু জল খাওয়ার আনার জন্য আমার গিন্নি বানাচ্ছেন, আপনি স্যার ইন দ্য মিন টাইম কাজগুলো করতে থাকুন। তো বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে এসো। আমি বললাম দেখো, আমার তাড়াতাড়ি ফিরতে হবে, অনেকটাই রাস্তা, মানে হাইওয়েতে রাতে বেশি জোরে চালানো জানে, একটু বুঝে টুঝে চালাতে হবে, তো একটু তাড়াতাড়ি চলে এসো, আমার যেতেও সময় বেশি লাগবে। বললো হ্যাঁ ঠিক আছে। তো সেরকম ভাবে উনি গেলেন, ব্রাঞ্চ ম্যানেজার চলে গেলেন সাইকেল। আমি জিজ্ঞেস করলাম কত সময় লাগবে মাস্টারবাবু? বললে স্যার বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট লাগবে। না ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলে আসবেন, আমি কাজ করি। আমি কাজ শুরু করেছি, আমি কাজ করে যাচ্ছি। আমি কাজ করার পর করে যাচ্ছি, কারণ ব্রাঞ্চে কিন্তু প্রিন্ট অফ সাইলেন্স, কারণ ওটা একটা গ্রামের ব্রাঞ্চ, কিচ্ছু নেই, আর একটাও লোক নেই, আশেপাশেও লোক নেই, ব্রাঞ্চে তো কোনো লোকের প্রশ্ন।
ব্রাঞ্চে পিন্ড অফ সাইলেন্স। আমি কাজ করছি, কম্পিউটারে কাজ করছি, হঠাৎ আমি ব্রাঞ্চ ম্যানেজার যে চেম্বারটা থাকে সেই চেম্বার থেকে একটা শব্দ পাচ্ছি। এবার শব্দটা কিসের? শব্দটা হলো মানে কেউ যদি কোনো কাগজ খুঁজে বেড়ায় না, ধরুন কোনো পেপার এরকম খুঁজে বেড়াচ্ছে, কোনো বই বা কোনো খাতা থেকে কিছু কাগজ যদি মানে পাতা উল্টানো শুরু করে যেরকম শব্দটা হয়, ঠিক ওরকম একটা শব্দ। তাই মনে মনে ভাবছি যে ব্রাঞ্চ ম্যানেজার এইমাত্র বেরিয়ে গেল। মাঝখানে একটা কথা বলেনি যে ব্রাঞ্চে দুটো দরজা থাকে, একটা ফ্রন্ট ডেস্ক, একটা ব্যাক ডেস্ক। মানে ব্যাক ডেস্কে মানে দুটোর পরে শুধু অফিসিয়াল স্টাফ বা আরো কয়েকজন আসতে পারে সেখানে, ধরুন ওই পিছনের দরজা দিয়ে। তো ব্রাঞ্চ ম্যানেজার আমি ভাবলাম কি সে কি আমাকে এইদিকে ঢুকে পেছনের দরজা দিয়ে ঢুকে কিছু কাগজপত্র সরাচ্ছে আমাকে মানে না জানিয়ে দরজাটা বন্ধ করে। তো যেহেতু আমি একটা ফ্রড ইনভেস্টিগেশন করছি, আমার ক্রিমিনাল মাইন্ড কাজ করছে, আমি নেগেটিভটা বেশি চিন্তা করছি, কিন্তু শব্দটা এসেই যাচ্ছে, যে কাগজ কুড়ানোর শব্দটা এসেই যাচ্ছে। আমি এবার ভালো করে শোনার চেষ্টা করলাম, হ্যাঁ আসছে। এবার আমি খানিকটা মানে মনে মনে খুব মানে আমার রাগ হলো যে সে তো ফ্রড করেছে প্লাস এবার লুকানোর জন্য কাগজগুলো সরানোর চেষ্টা করছে। এটা ভেবে আমি ব্রাঞ্চ ম্যানেজার দরজাটা খুব জোরে গিয়ে খুললাম। দরজা খুলে ভেতরে ঢুকে দেখছি কেউ নেই, শব্দটাও নেই। এবার আমি খানিকটা থতমত খেয়ে আমি আবার আগের জায়গায় বসে কাজ শুরু করে দিলাম। কিন্তু আমি ভাবার চেষ্টা করছিলাম, কিন্তু আমি স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি কাগজে, তখন পাচ্ছিলাম, এখন পাচ্ছি না ঠিক, কিন্তু স্পষ্ট পেয়েছি, কিন্তু ভুলের কোনো জায়গা নেই। তাহলে ঘটনাটা কি হলো? হতে পারে, ছেড়ে দাও, আমি আবার কাজ করছি। তারপর হঠাৎ কয়েক মিনিট পরেই কম্পিউটার টাইপরাইটিং এর শব্দ হচ্ছে। এবার কম্পিউটার টাইপরাইটিং এর গল্পটা আমি একটু বলে নিই, মানে ব্যাপারটা বোঝাই। আজকাল যে আমরা কম্পিউটার যেটা কিপ্যাড যেটাকে বলি আমরা অফিসে বা বাড়িতে যেটা ইউজ করি ল্যাপটপ বা ডেস্কটপে, সেটা নয়, কিন্তু পুরোনো সময়কার একটা কম্পিউটার মানে টাইপরাইটার ছিল, যেটা একটা টরটক্কা একটা শব্দ হতো, একটা রিদমিক সাউন্ড হতো। সেটা এখন আজকাল শোনা যায় না, কিছু কিছু কোর্টের ধারে একটু শোনা যায়, যেমন বানসাল কোর্ট, হাইকোর্টের সামনে টাইপিস্টটা বসে থাকে, এটা একটা রিদমিক শব্দ হয়। আমি সেই শব্দটা এবার চেম্বারের ভেতর থেকে শুনতে পাচ্ছি। আমি ভাবলাম যে আরে ব্রাঞ্চ ম্যানেজার এইমাত্র দেখে এলাম কেউ নেই, আবার এই শব্দটা আবার কি করে মানে আসলো, কি করে হচ্ছে শব্দটা? আর শব্দটা তো কম্পিউটারের শব্দ। তাহলে এবার ব্রাঞ্চ ম্যানেজারে কম্পিউটারে বসে কিছু মানে ফাইলটাকে সরাচ্ছে না তো, বা কিছু মানে সাইবার ক্রাইম রিলেটেড যদি হয় ফ্রডে, তো সেগুলো কিছু ডাটা এদিক ওদিক করছে না তো? মনে মনে ভাবছি যে কি হচ্ছে মাইরি, আগে একটা কাগজ কেউ পাতা উল্টানো শব্দটা পেলাম, এবার আমি শব্দ পাচ্ছি স্পষ্ট টাইপরাইটিং এর শব্দ, সেই ব্রাঞ্চ ম্যানেজার থেকে আসছে। এবার আমি ভিতরে না ঢুকে আমি ব্রাঞ্চ ম্যানেজারকে ডাকা শুরু করলাম। আমি একটা নাম ছিল না, নামটা বলছি না, আমি ডাকলাম, ও উত্তর দিচ্ছে না। আমি ভাবলাম কি হতে পারে, উত্তর দিচ্ছে না। আমি আবার বললাম, শুনুন, আরে আপনি কি ওখানে বসে টাইপ করছেন? আমি জিনিসটাকে হালকা করার জন্য বলে, আপনি আমার সামনে বসে টাইপ করুন না, আমাকে একটু টাইপ করতে সাহায্য করুন, আপনি কি চেম্বারে বসে টাইপ করছেন? ব্রাঞ্চ ম্যানেজার কোনো উত্তর দিচ্ছে না। এবার আমি ভাবলাম, এবার আমার খুব রাগ হলো। আমি হেড অফিস থেকে এসেছি ইনভেস্টিগেশনের জন্য, উনি আমাকে কোঅপারেট না করে ফ্রডটাকে ঢাকার জন্য এইসব করে বেড়াচ্ছে, এবার মানে ডাটাগুলোকে এদিক ওদিক করার জন্য। এবার আমি প্রচণ্ড ক্ষেপে গিয়ে দরজাটা খুললাম। এবার আমি দরজাটা আবার খুললাম জোরে, বলে এইবার তো আমি বাচ্চা করে ঝাড় দেবো। বাট যেই দরজা খুলেছি দেখছি ভিতরে কেউ নেই। এইবার আমি একটু মানে টেনশনে পড়ে গেলাম যে ঘটনাটা কি হলো। দুবার আমি এরকম কেস খেয়ে গেলাম যে আগের কাগজ কুড়ানোর শব্দ পেলাম, প্রথমে টাইপিং এর শব্দ পেলাম, কিছু হলো না। আর ঠিক সেই মুহূর্তে আমি দরজা খুলে যখন বেরিয়ে আসছি, ঠিক সেই মুহূর্তে ব্রাঞ্চ ম্যানেজার মানে মানে ওই ঢুকছেন সাইকেলটা রেখে, উনি মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকছেন। আমাকে বললেন, সাহেব আমি জলখাবার নিয়ে এসেছি, আমার গিন্নি লুচি আলুর দম আরো কিছু পায়েস টায়েস বানিয়েছে, আপনি গরম গরম খেয়ে নিন স্যার, বাকি কাজটা খাওয়া দাওয়ার পর করছি। তো আমি আবার মুখ ফসকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাস্টারবাবু আপনি কি চেম্বারে এসেছিলেন নাকি এক দুবার, কিছু কাগজ এদিক সেদিক? বলেন, সাহেব কি বলেন আপনি, আমি যে আমার বাড়ি থেকে মানে ব্রাঞ্চ 20 মিনিট লাগবে, 20-25 মিনিট, আমি কখন আসবো আর কখন যাবো, আমি তো 20 মিনিটে পৌঁছেই গেলাম। কি যে বলেন সাহেব, আমাকে সন্দেহ করবেন না, আমাকে বললো। তো আমি ভাবলাম হ্যাঁ কথাটাও ঠিকই বললো, উনি বলছেন 20 মিনিট যদি আসতে লাগে তাহলে কি করে হবে, উনি তো যাচ্ছেন সাইকেল, উনি তো বাইকও না। যাই হোক, সব মিলিয়ে পরিস্থিতিটা আমার কাছে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছিল, যে আমি কিন্তু বুঝতে পারছিলাম যে সামথিং রং ইজ দেয়ার, আমি এটা কিন্তু রিয়েলাইজ করছিলাম। কিন্তু আমি অফিসিয়াল ডিউটিতে আছি, আমি কাজে কনসেন্ট্রেট করছি, আমি নেগেটিভ চিন্তাধারা
ছেড়ে দিলাম। যাই হোক, আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আমি কাজ গুটিয়ে তখন বাজে প্রায় 8:15-20 মতো হবে, এরকমই 8টার মতো হবেই রাত। গ্রামের রাস্তা। আমি কাজ শেষ করে গাড়িতে বসেছি, আমার ফাইলটা গাড়িতে রেখে দিয়েছি। আমার একটা ব্যাগ ছিল, সে অলরেডি গাড়িতে ছিল, আমরা বার করিনি। তো হঠাৎ করে আমি যখন বেরিয়েছি, আমি বাইরে মানে এবার আমি রাতের অন্ধকারে ব্রাঞ্চটার দিকে তাকিয়ে দেখলাম একটা পুরো রাজবাড়ি, পুরনো রাজবাড়ি। তো আমার দেখে একটু রাতের বেলা ভয় ভয় লাগলো। আমি বললাম, ব্রাঞ্চ ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে এখানে কেন ব্রাঞ্চ করা হলো? বললো, সাহেব এটা হেড অফিসের সিদ্ধান্ত, এখানে একটু কম পাওয়া গেছিল বলে এখানে ব্রাঞ্চটা করা হয়েছে। আমরাও সাহেব রাতে থাকি না, সন্ধ্যা হওয়ার আগে ব্রাঞ্চ বন্ধ করে চলে যাই। তো আমি কথাটা তো কিছু বুঝলাম না। আমি চলো ঠিক আছে। আমি এবার যে গাড়িতে বসেছি, উনি আমাকে বললেন স্যার আসুন বলে উনি চলে গেলেন। আমি গাড়িতে বসেছি, আমার নিজের গাড়িতে। এবার যেই না আমি গাড়িতে বসেছি, এবার যারা গাড়ি চালান, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, যারা গাড়ি চালান তারা রিয়েলাইজ করবেন, যখন গাড়ি যদি সিঙ্গেল চলে, ফার্স্ট গিয়ার থেকে অ্যাক্সেলেটার দিতে যতটা লাগবে, এবার গাড়ি যদি ফুল লোডেড হয়, আপনার যদি 4-5 জন বসে থাকে, একটুখানি বেশি অ্যাক্সেলেটার দিতে হয় গাড়িটা যাওয়ার জন্য। আমি যখন গাড়িটা নিয়ে বেরোই না, আমি তো সিঙ্গেল, কিন্তু আমি যখন অ্যাক্সেলেটার দিচ্ছি তখন অনেকটাই অ্যাক্সেলেটার দিতে হচ্ছে আমাকে। মানে গাড়িতে অনেকগুলো লোডেড গাড়ির মতো আমি অ্যাক্সেলেটার দিয়ে গাড়িটা যাচ্ছে। তাই মনে মনে ভাবলাম, গাড়ির হ্যান্ড ব্রেকটা কি দেওয়া রয়ে গেলো বলে আমি দুবার হ্যান্ড ব্রেকটার দিকে তাকিয়ে দেখলাম না, গাড়ি হ্যান্ড ব্রেক তো নামানোই আছে। তো আমার মনে হলো যে গাড়িটা ভারী হয়ে গেছে, মানে গাড়িটা অনেক লোড হয়ে গেছে, অথচ আমি গাড়িতে একা। যাই হোক, আমি ওসব তো চিন্তা ভাবনা না করে আমি শুরু করেছি। গ্রামের রাস্তা, দুদিকে শুধু ধান ক্ষেত, কিচ্ছু নেই, মানে ধান তখন হবে আর কি, ধুধু করছে। আমি এগোচ্ছি, গান বাজছে, এসিও চলছে। হঠাৎ আমি শুনতে পাচ্ছি পেছন দিক থেকে ওই যে শব্দটা শুনেছিলাম না প্রথমে, কাগজ কুড়ানোর খচখচ একটা শব্দ, সেই খচখচানোর শব্দটা আমি শুনতে পাচ্ছি। এবার আমার গাড়ির পেছনের সিট থেকে আসছে। আমি না কনফার্ম হওয়ার জন্য আমার গাড়ির ভলিউমটা কম করে দিলাম। শব্দটা আদৌ আমি শুনতে পাচ্ছি না। অনেক সময় কি হয়, কোনো কানে যদি কোনো শব্দ একবার আগে, তো সেই শব্দটা অনেক সময় রিপিট হয়, মনে হয় যেমন ওই শব্দটা আমি শুনছি, অ্যাকচুয়ালি হচ্ছে না। তো আমি ভাবলাম সেটাই হচ্ছে কি। আমি গানটা পুরো বন্ধ করে দিলাম, এবার মিউজিকটা পুরো বন্ধ করে দিলাম। তখন দেখছি না, সেম শব্দটা আমার গাড়ির পেছন থেকে এবার আসছে। এবার আমি না ভয়ে আর পেছন দিকে তাকাচ্ছি না। আর আমি অলরেডি আমার যে পেছনের আয়নাটাকে উপরের দিকে তুলে রেখেছিলাম, কারণ কি হয়, রাতে গাড়ি চালালে যদি পিছনে লাইটটা পড়ে না, তাহলে চোখে শেড পড়ে। আমার যেহেতু চশমা, ওটা একটা রিফ্লেকশন হয়, গাড়ি চালাতে অসুবিধা হয়। সেই জন্য আমি অলরেডি পিছনের যে গ্লাসটা থাকে সেটাকে উপরে তুলে দিই রাতের বেলা। অর্থাৎ আমি পেছনটা দেখতে পাচ্ছি না আয়না দিয়ে, আর আমি গ্লাসটা নামানোর চেষ্টা করছি না ভয়ে, কারণ কি হলো বুঝতে পারছি না। যাই হোক, আমি সেই মতে এগোচ্ছি, যাচ্ছি। এবার যতটা এগোচ্ছি, যাওয়ার পর আমি শুনতে পাচ্ছি ওই যে পেপার খচখচানোর শব্দটা মানে এবার নেই। এবার সেই টাইপরাইটারের শব্দটা আমার গাড়িতে পেছন থেকে আসছে। যে টাইপরাইটারের রিদমিক সাউন্ডটা হচ্ছিল, যেটা আমি চেম্বারে বসে শুনছিলাম, সেই শব্দটা আমার গাড়ির পেছন দিক থেকে আসছে। এবার আমার গাড়িতে এসি চলছে, কিন্তু ভয়ে আমার আস্তে আস্তে সোয়েটিং শুরু হলো, ঘাম দিচ্ছে। আমি আর ভয়ে পেছনে তাকানোর মতো আমার ক্ষমতা নেই। আমি বুঝে গেছি যে একটা কিছু নেগেটিভ স্পিরিট আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, বা কিছু একটা ওর প্রেজেন্সটা বোঝাচ্ছে। কিন্তু কি কারণে বোঝাচ্ছে, মানে কি বোঝাতে চাইছে আমি কিছু বুঝতে পারি। আমাকে কেন এভাবে ভয় দেখাচ্ছে, আমি ভাবছি আমাকে কেন এভাবে ভয় দেখাচ্ছে, আমি কিছু করিনি, কেন আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমি বুঝে গেছি এটা আমাকে ভয় দেখাচ্ছে, কারণ তার আগে আমি অনেকবার এক্সপিরিয়েন্স করে নিয়েছিলাম। অর্থাৎ আমি বুঝে গেছি যে এটা নেগেটিভ স্পিরিট আমাকে কিছু কারণে ভয় দেখাচ্ছে। কি কারণে ভয়, আমার তো বোঝার উপায় নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি। আর ভয় পেলে একটা জিনিস মানে সবাই রিয়েলাইজ করবেন, যে রাস্তা এগোচ্ছে না। রাস্তা কিন্তু খুব স্মুথ, একদম স্মুথ রোড, কিন্তু রাস্তাটা এগোচ্ছে না। আমি যতই স্পিডে যাচ্ছি রাস্তা ফুরোচ্ছে না, রাস্তা শেষই হচ্ছে না, আর সত্যটা হয়ে যাচ্ছে। এবার খানিকটা এগিয়ে যাওয়ার পর, মানে আর খানিকটা গেলেই আমি মেন রাস্তাটা, মানে বর্ধমানের যে মেন রোডটা পেয়ে যাব, মানে গ্রামের রোডটা ছেড়ে দেবো আমি। আর শব্দটা তখন হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে একবার ঘুরে তাকাই, না আমার আর তাহলে না, আর সাহসে আমার হবে না। আমি আর তাকাচ্ছি না, আমি ঠাকুরের নাম নিয়ে গাড়ি চালাচ্ছি। আর মনে মনে ওই যে আমরা মুভিতে যা দেখি, এরকম সময় অনেক সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায়, গাড়ির অনেক কিছু হয়। আমি ঠাকুরকে ডাকছি, যদি এরকম কিছু হয়, যদি আমার গাড়ির লাইটটা বন্ধ হয়ে যায়, গাড়ি আমার স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন কি হবে। আর দুদিকে কিচ্ছু নেই, দোকানও নেই, বাড়িও নেই, শুধু ধুধু মাঠ।
আমার তো ভয়ে অবস্থা খুব খারাপ। যাই হোক, ঠিক কাছাকাছি যেতে হঠাৎ দেখি একটা মন্দির হয় না, ওই যে গ্রামের বাড়ির অনেক সময় কি হয়, বাড়ির ঠাকুরটাকে রাস্তার ধারে প্রতিষ্ঠা করে দেয়, একটা ঠাকুর ঘর বানিয়ে নেয়। তো একজন ঠাকুরমশাই পুজো করে প্রসাদ দিচ্ছেন, দু চারটে লোক হবে। আমি ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে যাই। আমি সাহস করে দাঁড়ালাম। আমি গাড়ি থেকে বেরিয়ে গাড়ির জন্য আমি তখনও কিন্তু পেছনে ঘুরে তাকাইনি, আমার সেই ক্ষমতা নেই পেছনে তাকানোর, কারণ আমি ভয় পাচ্ছি যদি কিছু দেখে ফেলি ভয়ঙ্কর কিছু একটা। আমি তখনও তাকাচ্ছি না। আমি গাড়িটা পার্ক করে গাড়ি থেকে চাবিটা বের করে গাড়ি লক করে আমি পুরোহিতমশাইয়ের কাছে গেলাম। আমি ঠাকুরমশাইকে বললাম যে আমাকে একটু প্রসাদ দিন। ঠাকুরমশাই আমাকে একটু প্রসাদ দিলেন। আমাকে দেখে বললেন আপনি তো এখানকার নয়। বলে না, আমি এখানকার নয়, আমি ব্যাংকে চাকরি করি। আমার একটা ব্রাঞ্চ, ওই গ্রামে গিয়েছিলাম একটা ব্রাঞ্চে ইনভেস্টিগেশনের জন্য, ইনভেস্টিগেশন করে দিচ্ছি। আচ্ছা, আপনি ওই ব্যাংকে ওই ব্রাঞ্চে গেছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ। বলে উনি কিছু বললেন না। বলে আচ্ছা ঠিক আছে। তখন আমি এটা বুদ্ধি করে বললাম যে পুরোহিতমশাই, আপনি যদি কিছু মনে না করুন তাহলে আমার ওই গাড়িতে একটু কি শান্তির জল ছিটিয়ে দেবেন? বলে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। উনি আমাকে শান্তির জলটা ছিটিয়ে দিলেন। তারপর এবার আমি আবার ঠাকুরের নাম নিয়ে এবার আমি দরজা খুলেছি। এবার তো যেতে হবে, ভয় পেলে তো চলবে না। কাকুকে মানে যতই ভয় পাওয়া, গাড়ি ফেলে তো যেতে পারবে না, গাড়িটাকে তো বাড়ি নিয়ে যেতে হবে আমাকে। এবার আমার গাড়িতে কিছু আছে, সেই ভয়ে আমি গাড়ি ফেলে তো গ্রামে যেতে পারি না। ঠাকুরের নাম নিয়ে দরজা খুলে লক খুলে আমি গাড়িতে বসে এইবার আমি পেছন দিকে তাকিয়েছি কি হচ্ছে। এবার আমি গাড়িতে বসে রিয়েলাইজ করছি আমি যখন গাড়িটা নিয়ে এসেছিলাম সেরকম গাড়ি পুরো হালকা। এত সময় গাড়িটা ভারী, যেমন 3-4 জন লোক আমি যাচ্ছি ট্রেনে নিয়ে, অ্যাক্সেলেটার বেশি, কিচ্ছু নেই। আমি গাড়ি হালকা একা বসে চালাচ্ছি যেরকম হয় ঠিক সেরকম। পিছনে তাকিয়ে কিছু নেই, আমার ব্যাকপ্যাকটা আছে, আমার ফাইলটা আছে, কিচ্ছু নেই। আমি গাড়ি স্টার্ট দিয়ে যতটা জোরে সম্ভব স্পিডে চালানো শুরু করলাম। মানে বর্ধমান রোড পেয়ে গেছি, যত 100 করতে করতে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে মাথায় খালি ঘুরছে কিছুটা তো হয়েছে, কি হলো ওটা। যাই ঘুমিয়েছি। পরের দিন সকালবেলা উঠেই ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করেছি, যেই ব্রাঞ্চ ম্যানেজার আমি ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। আমাকে বলছে সাহেব এত সকাল কেন ফোন করলেন, কেন প্রবলেম? হ্যাঁ ভয়ঙ্কর প্রবলেম। কাল পুরো ঘটনাটা ওনাকে বললাম। উনি আমাকে বলার পরে বললেন সাহেব ব্রাঞ্চে কিছু একটা আছে, সেটা আমরাও রিয়েলাইজ করেছি, কিন্তু ঘটনাটা কি আমরা জানি না। কিন্তু ব্রাঞ্চে একজন বয়স্ক পুরনো লোক আছে, আপনি সাহেব 10টার পরে আমাকে ফোন করুন, আমি ওই সাহেবটাকে আপনার সঙ্গে কথা বলিয়ে দেবো, ওই পুরনো লোকটার সঙ্গে। তখন আপনি ওনাকে জিজ্ঞেস করবেন। আমার ওই দিন অ্যাংজাইটি, তো মানে কিউরিয়াসিটি, কি হলো, কি কেন হলো এটা। 10টার পর আমি অফিসে পৌঁছি, আমার মানে মেইন কলকাতার অফিসে পৌঁছে আমি ওই ম্যানেজারকে ফোন করে জিজ্ঞেস করি ওই লোকটাকে দাও, যে লোকটার কথা বলছিলেন। তো ওই লোকটাকে দিল। ওই লোকটা শোনার পরে আমাকে বলে সাহেব এখানে একটা ঘটনা ঘটেছিল অনেক বছর আগে, ঠিক এইরকম একটা ব্রাঞ্চে একটা ফ্রড হয়েছিল, এই সেম ব্রাঞ্চে। যখন ফ্রড হয়, এরকম কলকাতা থেকে একজন বড় সাহেব এসেছিলেন ইনভেস্টিগেশন করার জন্য। উনি কোনো কারণে যে ফ্রড করে তাকে সেভ করে একটা ছোট কর্মচারীকে ফাঁসিয়ে দিয়েছিলেন। এবং ওই যে ছোট স্টাফটা, বাড়িটা ছিল ওই গ্রামে, এবং লোকটা এত সৎ ছিল যেটা মেনে নিতে পারেননি যে আমি কিছু করিনি, অথচ আমার উপরে একটা দোষ চাপিয়ে দিল, এত বড় একটা টাকা ফ্রডের এলিগেশন। লোকটা সুইসাইড করে। মানে বাড়ির লোকেও খুব মানে মানে কথাটা মেনে নিতে পারছিল না, কেন এরকম, কি তুমি টাকা চুরি করেছো, পাড়া প্রতিবেশীরা বলছিল। গ্রামে তো জিনিসগুলো আমরা যত শহরের লোকেরা যত কিছু যত সহজভাবে নেই, গ্রামে কিন্তু এখনো দেখেছি সেই সম্মান বা প্রেস্টিজ জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো উনি এটা মেনে নিতে পারছিলেন না, মানে যে কোনো কারণেই, এবং সে সুইসাইড করেন। তারপর থেকে বলা হতো এই ব্রাঞ্চটাতে রাতের বেলা এরকম ঘটনা ঘটে, অনেক সময় ঘটে। অনেক ব্রাঞ্চ ম্যানেজার বা স্টাফরা রিয়েলাইজ করেছে যে এই ধরনের ঘটনা, কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এই ব্রাঞ্চে হয়। ওই বয়স্ক ভদ্রলোক আমাকে বললেন যে সাহেব আপনি তো সেম পারপাসেই এসেছিলেন। আমি হ্যাঁ। তো ওই হয়তো এটা ধরে নিচ্ছি উনি ওই নেগেটিভ স্পিরিটটা এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছিল যে আগে যে অফিসার এসে যে 2 নম্বরই করে একজন নিরীহ লোককে একটা জালিয়াতিতে ফাঁসিয়েছিল, আপনি যাতে সেই কাজটা না করেন
সেই জন্যই উনি হয়তো উনি কিছু বোঝানোর চেষ্টা করছিলেন বা উনি রিয়েলাইজেশনের জন্য চেষ্টা করছিলেন আপনাকে বিভিন্ন ধরনের সায়েন্স দিয়ে। এটা তো সাইন না, দিস আর সিম্পল সায়েন্স, মানে সায়েন্স অফ এক্সিস্টিংস অফ সাম নেগেটিভ স্পিরিট বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। প্যারানর্মাল অ্যাক্টিভিটিসটা কি? বেসিক্যালি ইজ এ সিগন্যাল অফ দ্য সায়েন্স, দ্য সাইন মানে এখানে আমি আছি বা আমি তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো আমি ভাবলাম হ্যাঁ হতে পারে, হতে পারে আপনি যে ঘটনাগুলো বলছেন সেটার সঙ্গে আমার ঘটনার সঙ্গে লিঙ্ক আছে। কারণ যে লোকটা সুইসাইড করে আপনি বলছেন নিরীহ লোক, এবং গ্রামে একটা সৎ লোকের এগেনস্টে যদি কেউ মানে আঙুল উঠায়, সেটা সত্যি দুঃখজনক। এটা হয়তো শহরের লোক সহজে মেনে নেবে, ঠিক আছে চলো ভুলভাল করে রিপোর্ট দিয়েছে আমাকে, আমি তো সৎ নেমে যাই, কিন্তু জিনিসটা গ্রামের লোকেরা আমাকে মেনে নেয় না, এবং আগের লোক ছিল, সেটা আমি হয়তো ওনার মানে ভীষণ আঘাত লাগে, সেই জন্য হয়তো সুইসাইড করেছে, হতেই পারে। তো আমিও তো সেম পারপাসে গিয়েছিলাম, তো হয়তো ওই লোকটাই আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, যেটা পুরোপুরি অন্যায়, এটা হওয়া উচিত হয়নি, সেটাই হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, বা অন্য কিছুটা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু বোঝানোর তো চেষ্টা করেছিল, এটা আমি তো শিওর। কারণ আমি 4 বার চেম্বারে কাগজ করানো, টাইপরাইটিংয়ের শব্দ, আমার গাড়িতে কিছু ফাইলের কাগজ এদিক করা বা ফাইলের থেকে কিছু পেপার ঘাটার শব্দটা আমি শুনতে পাচ্ছি, টাইপরাইটিংয়ের শব্দ শুনতে পাচ্ছি। 4 বার আমি ভুল শুনতে পারবো না। একবার হয়তো ভুল শুনেছি, মেনে নিতে পারি, কিন্তু 4 বার তো ভুল হবে না। তাহলে আমি ড্যাম শিওর ওটাই ছিল, মানে ওই নেগেটিভ স্পিরিটটাই আমাকে কিছু বোঝানোর চেষ্টা করেছিল। যাই হোক, আমি আমার মতো ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছি, হোয়াট এভার সিস্টেম সাইজ, তো সেখানে আর কোনো গল্প নেই। তাই এইটাই একটা বলার ছিল যে এই ধরনের জিনিসও ঘটে, মানে কখনো কখনো ওয়ার্ক প্লেসে এই ধরনের জিনিসও অনেক ঘটে। তো এই হলো আমার সেকেন্ড গল্পটা, অনেকটাই লম্বা হয়ে গেল নাকি? আচ্ছা, এবার কমেন্টটা আমি পড়ে দেখবো কেমন লাগছে, পড়ে বলবেন আমাকে, আমি পড়ে শুনবো। তাড়াতাড়ি বলে নেই, সময় লিমিটেড। আচ্ছা, এবার একটা বলছি, একটা দার্জিলিংয়ের গল্প, যেটা আমাদের সঙ্গে জয়দার ঠাকুরের। অমৃতা, তোমার কমেন্টটা আমি পড়ে যাবো। ঠাকুরের গল্প শুনতে চাইছো বলছো কি? ঠাকুরের গল্প বলবো আমি লাস্টে। আমি অ্যাকচুয়ালি কমেন্টটা পড়তে পারলাম না, কমেন্ট উপরে স্ক্রল করে চলে গেল। ঠিক আছে, ঠাকুরের গল্প চাইলে আমি পরে বলবো নিশ্চয়ই, লাস্টে বলে দেবো, একটা বলবো নিশ্চয়ই, একটা দুটো। আচ্ছা, এবার আমি একটা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি একটা গল্প বলছি, সেটা হলো আমার একটা দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্সের। তখন আমি নতুন, এই রে খুব ডিস্টার্ব হচ্ছে লাইভটাতে, এটাই একটা সমস্যা। আচ্ছা, আমি কিন্তু আমার কিন্তু কোনো বাফারিং হচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে না। প্লিজ আরও 2-1জন একটু প্লিজ কমেন্ট করুন। এই জিনিসটা শুনলেই আমার ভীষণ মানে ভয় লাগে যে আরও একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আমার গাড়িতে ঠাকুরের ছবি ছিল, ঠাকুরের ছবি ছিল, হ্যাঁ হ্যাঁ ছিল, মানে ছবি নয়, মূর্তি আছে, মূর্তি ছিল গাড়িতে। আমি শ্রমিককে বলছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেউ একজন, শ্রমিক তুমি বলছিলে? আচ্ছা, সোমা হালদার, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে গল্প বলছি, গল্প শুরু করছি। সব ঠিক আছে না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এইটা হলো একটা দার্জিলিংয়ের গল্প। দার্জিলিংয়ে আমরা একটা অফিসিয়াল ট্যুরে গেছিলাম, সরি অফিসিয়াল ট্যুরে না, একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল। ট্রেনিং প্রোগ্রামের একটা পার্ট ছিল 2 দিনের একটা ট্যুর হবে দার্জিলিংয়ে। তো আমরা টোটাল 8 জনের মতো না 9 জনের মতো গিয়েছিলাম একসঙ্গে। দার্জিলিংয়ের একটা পপুলার হোটেলে ছিলাম, মেল থেকে একটু উপরে হোটেলটা, এবং ওই হোটেলটার বিশেষত্ব হলো ওই হোটেল থেকে বসেই খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিশেষ করে যদি আকাশ পরিষ্কার থাকে, মেঘলা না হয়, তাহলে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমরা সেই রীতিমতো দার্জিলিংয়ের ব্রাঞ্চ অফিসকে বলেছিলাম যে আমাদের জন্য ভালো হোটেল করে দাও, যেখান থেকে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। তো অ্যাকর্ডিংলি ওনারা ওই হোটেলটা করে দেন আমাদেরকে। এবার হোটেলের বিশেষত্ব হলো হোটেলে 2টো পার্ট আছে। একটা হলো পুরনো বিল্ডিং, মানে পুরনো বিল্ডিং যেটা কাঠের তৈরি, আর একটা হলো নূতন পার্ট, নূতন বিল্ডিং যেটা, মানে যেটা কংক্রিটের বিল্ডিং। তো আমরা কাঠের বিল্ডিংটাকেই প্রেফার করি, কারণ দার্জিলিংয়ে একটা মানে কাঠের হোটেলে থাকা
একটা আলাদা নস্টালজিয়া, একটা আলাদা মানে ফিল করে আর কি, ভালো লাগে। একটা পাহাড়ের মধ্যে কাঠের হোটেলে বা কাঠের দোতলায় থাকাটা খুব ভালো লাগে। তো আমরা সেই কাঠের দোতলা প্রেফার করে আমাদের রুম হয়, এবং হোটেলের পরিবেশটা খুব ভালো ছিল, কারণ মাঝখানে একটা প্যাসেজ ছিল, আর রুমগুলো বেশ ফাঁকা ফাঁকা ছিল, আর টেবিলের মধ্যে মানে ওই প্যাসেজ যেখানে হাঁটার রাস্তাটা, সেখানে গ্যাপও ছিল অনেকটা, হাঁটার কোনো অসুবিধা হচ্ছিল না। তো যাই হোক, আমরা রুমে ঢুকে যাই, যে যার রুমে ঢুকে যাই। আমরা সবাই দুটো রুম নেই, আমরা চারজন করে, একটা রুমে 4টে মেয়ে ছিল, একটা রুমে আমরা 4জন ছিলেন। তো আমাদের রুমগুলো পাশাপাশি ছিল, খুব একটা দূরে ছিল না। তো অবভিয়াসলি যা হয়, হোটেলে রাতের বেলা পার্টি হচ্ছে, সব টায়ার্ড, গল্প হচ্ছে, গসিপিং হচ্ছে, এন্টারটেনমেন্ট চলছে। যদিও প্রচন্ড ঠান্ডা ছিল, অবভিয়াসলি দার্জিলিংয়ে ঠান্ডা হবে। তো পার্টি ফার্টি হচ্ছে, আর আমরা ওই নেপালি যারা খাবার সার্ভ করছিল, তারা বলেছিল যে দেখুন, আমরা কিন্তু রাত 9টার ভিতরে খাবার দিয়ে দেবো, এবং 9:30টার ভিতরে যদি আপনারা প্লেটগুলো নিতে হয় নিয়ে নেবেন, নাহলে কিন্তু প্লেট আমরা নেব না। তা আমরা বলছি না, আমরা 9:30টার সময় খাই না বাবা, আমরা অফিস থেকে, আমরা কলকাতার লোক, অফিস থেকে ফিরি রাত 9টার সময়, অনেক দেরি হবে খেতে, তুমি খাবার রেখে চলে যাও, আমরা ঠান্ডা খাবারই খেয়ে নেবো, আর রাতে আমরা আসবো না। ওটা বললো আমরা রাত্রে আসবো না, আমরা ঘুমিয়ে যাবো। বলো ঠিক আছে। এবার আমরা পার্টি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, হঠাৎ আমরা এরকম বসছি, দেখি দরজায় টক 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 শব্দ একটা, আমরা সবাই শুনতে পেয়েছি শব্দটা। তো দরজায় শব্দ হয়, আমরা বাইরে থেকে বলছি আমাদের খাওয়া দাওয়া হয়নি এখনো, আপনারা চলে যান। ওই ওয়েটারকে বলছি, आप মানে হিন্দিতে বলছি, आप लोग चले जाइए, हम लोग का खाना वाना कुछ नहीं हुआ, जो खाना हो जाएगा हम कल सुबह प्लेट अंदर ही रख देंगे, बाहर नहीं करेंगे, अंदर ही रहेगा प्लेट, कल सुबह ले लीजिएगा। তো এরকম 2-3 বার হালকা একটা মৃদু একটা শব্দ হয়েছে। আর কাঠের দরজা, মানে কাঠের হোটেলে একটা স্পেশালিটি হলো, দরজাগুলো কিন্তু থাকে, জানলাগুলো কাচের, মানে একটা পোর্শন কাঠের হয়, আর কাচের দরজা জানলা, মানে পর্দা থাকে, মোটামুটি দেখা যায়। তো যাই হোক, দরজার পর্দা ছিল, আমরা কিছুতে চলো ঠিক আছে, আমরা দরজা খুলিনি। তো খানিকটা পর আমরা লক্ষ্য করছি যে আমাদের কিন্তু হোটেলটা ফার্স্ট ফ্লোরে, আমাদের জানলার পাশ দিয়ে, মানে পর্দা তো আছে কিন্তু কাচের জানলা তো একটু একটু দেখা যায়, পুরোটার মানে সেটা দেওয়া হয়নি। একটা মানে কেউ যেন হাঁটছে, মানে একজন যাচ্ছে একজন হাঁটছে, এরকম মনে হচ্ছে আর কি। তো আরে আমি ভাবলাম এত রাতে এই জানলার সামনে দিয়ে হাঁটবে কেন, কে হাঁটবে? তো প্রথমে এটা আমি দেখিনি, আমার সঙ্গে একজন কলিগ দেখেছে, আমাকে বলছে, ও হিন্দি ছেলে, আমাকে বলছে, আমি বাংলায় বলছি, अरे जॉय देखो कोई मतलब यहाँ पे चल रहा है, सीढ़ी में देखो जलना का जो खिड़की है ना, खिड़की के सामने कोई एक बार जा रहा है एक बार आ रहा है। तो हम बोला यार इतने रात के ठंड में कौन आएगा? तो আমি তখনও पर আমি বললাম হ্যাঁ দেখি, আমি ভালো করে, আমি এবার তাকে দেখলাম, হ্যাঁ একটা ছায়ার মতো দেখতে পাচ্ছি, আসছে যাচ্ছে যাচ্ছে, কি হলো এত রাতে কে আসবে এটা? আর এই আমরা যে আমাদের রুমটা এক্সট্রিম কর্নারে, এরপরে আর কোনো রুমও নেই যে লোক হেঁটে যাবে, কোনো গল্প নেই। তো আমরা তো পার্টির মুডে আছি, অত কিছু চলো ঝড়ো জানে তো, আমরা বেশ পার্টি করছি, গল্প হচ্ছে। হঠাৎ কি হলো, জানলার মধ্যে এবার যে শব্দটা আমরা দরজায় পেয়েছিলাম, সেম শব্দটা এবার জানলার মধ্যে পাচ্ছি। জানলার মধ্যে একটু টোকা দিচ্ছি, টক টক করে, হালকা একটা টোকা শব্দ। আমরা সবাই একটু অ্যালার্ট হই, জানলার মধ্যে আমরা, তোরা শুনছিস? হ্যাঁ, জানলার মধ্যে নক করলো, মুঠো খুলবি না। তার মধ্যে থেকে হয় না, দিমাগ কি বাত্তি জ্বল গই, আমাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে বলে উঠলো, আরে জানলার মধ্যে নক করবে কি করে, আমরা তো ফার্স্ট ফ্লোরে, আর তার নিচে তো কিছু নেই, বেলকুনি তো আমাদের উল্টো দিকে, এই দিকে তো কোনো বেলকুনি নেই, এটা জানলার মধ্যে নক করবেই বা কি করে? লোক তো মাটি থেকে দাঁড়িয়ে জানলা নক করতে পারবে না। যেই কথাটা বললো, আমাদের সবার মানে সেন্স চলে এলো, মানে ওই আরে না না না, কিছু কোনো অন্য কিছু একটা আছে, এত উপরে জানলা কি করে শব্দ হলো? এবার শব্দ টব্দ কিচ্ছু হচ্ছে না, কিন্তু আরেকবার হালকা হালকা শব্দ হওয়ার পর শব্দ বন্ধ হয়ে গেছে। একজন আবার সাহসী, ওই নর্থ ইন্ডিয়ার ছেলেটা বলছে, একবার দেখবো খুলে কি আছে জানলা ওইখানে। আমি বলছি মুডটাও খুলবি না, একদম কিচ্ছু করবি না তুই, আর ওইদিকে তাকাবি না। আমরা এবার আর মানে জানলার দিকে না তাকিয়ে আমরা চুপচাপ আর পাটি ফাটি বন্ধ করে যে যার একটু খেয়ে, আমরা সবাই ভয় পেয়ে গেছি, একটুখানি গিলে
চুপচাপ লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে, লাইট বন্ধ করবি না বললাম, লাইট জ্বালানোই থাক, লাইট জ্বালিয়ে শুয়ে পড়েছি। ঠান্ডা রাত তো, সবাই টায়ার্ড, পার্টি ফাটি করেছি, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই সকালবেলা, ঠান্ডার দিনে সকালবেলা 6টা 6:30, সূর্য কিন্তু দার্জিলিং কিন্তু সূর্য খুব তাড়াতাড়ি ওঠে। তো হঠাৎ দেখি ফোন আমার মোবাইলে, তো ফোনে দেখি বাজে প্রায় 5:30 6টা। তা আমরা ঘুমিয়েছি অনেক রাতে, ঘুম কমপ্লিট হয়নি। আমি বললাম, এই কিরে, আমাদের সঙ্গেরই পাশের রুম থেকে একটা মেয়ে ফোন করছে আমাকে। বললাম, কিরে এত সকাল ফোন করছেন, আমাদের তো আজকে টাইগার হিল যাওয়ার কথা না, আমরা তো আগামীকাল টাইগার হিল যাবো, আজকে তো আমরা দার্জিলিং সিটি ঘুরে বেড়াবো। বলছে, না 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 না, তুই একটু আয় আমাদের রুমে, তো কিছু কথা আছে। এত সকালে কি হলো আবার? বলে, না না আয়, কিছু কথা আছে। আমি গেলাম। আমি একাকে না গিয়ে আমার সঙ্গে একটাকে নিয়ে, বাকি দুজন ঘুমাচ্ছে, আমি একটাকে নিয়ে গেলাম। যে রুমে আমাদের 4টে মেয়ে ছিল, ওই রুমটাতে গেলাম। এবার আমি গিয়ে ভিতরে ঢুকলাম। আমাদের মধ্যে একটা মেয়ে, মানে একটা কলিগ, আমরা মেয়েটা সকালবেলা থেকে অসুস্থ। রাতে 10টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তারপরে হঠাৎ অসুস্থ হয়ে, মানে সকালবেলা দেখতে নর্মাল দেখছে না। সবাই ভাবছে মেয়েটা কীরকম একটু তাকাচ্ছে, আবার শুয়ে পড়ছে, ঝিমোচ্ছে, একবার মানে তাকে যেমন কেউ চিনতে পারছে না, এরকম একটা বিহেভিয়ার হচ্ছে, মানে একটা সাম সর্ট অফ বিহেভিয়ারাল ডিসঅর্ডার মনে হচ্ছে। বলছে ওই মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছে, সকালবেলা উঠে একবার তাকাচ্ছে, একবার বসে পড়ছে, একবার ঘুমাচ্ছে, কীরকম একটু মানে অ্যাবনর্মাল দেখাচ্ছে মেয়েটাকে। তা বললাম, আগের দিন তো রাতে ওষুধ কোনো মানে না, কিছু অসুখ ছিল না, সুন্দর দিব্যি খেয়ে দিয়ে আমরা গল্প করছিলাম। তারপরে কী করে এরকম হলো কী করে? বলছে, কালকে রাতে জানিস তো আমরা গল্প করছিলাম, হঠাৎ দরজার মধ্যে টক 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 করছিল, তো আমরা দরজা, মেয়েগুলো বলে আমরা মধ্যে তো ওই গিয়ে দরজাটা খুলেছে। তো দরজা খোলার পর আর ও যেমন কিরকম একটা অন্যমনস্ক হয়ে এসে শুয়ে পড়লো, ওই যে শুয়ে পড়লো আর উঠেনি। আমরা কিন্তু ঘন্টা 2 গল্প করেছি, ফুর্তি করেছি, কিন্তু ও আর উঠেইনি। ওই যে দরজা খুলে এসে দরজাটা বন্ধ করেনি, আমরা গিয়ে দরজাটা বন্ধ করেছি। ও যে দরজা খুললো, দরজা খুলে এসে শুয়ে পড়লো আমাদের সঙ্গে কিছু কথা না বলে, তারপর থেকে এরকম হয়ে গেছে, কিরকম একটা অসুস্থ মতো হয়ে গেল। তো আমরা বলে কী হলো, যাকে ওকে কোনো রকম টানাটানি করে উঠিয়ে, বাথরুমে যেতে চাইছে না, সবাই ওকে জোর জবরদস্তি করে বাথরুমে নিয়ে যাচ্ছে, বাথরুমে যেতে চাইছে না, মানে সকালবেলা ওটা কিছু করে মানে শুয়ে আছে, যা টানাটানি করে ওকে ড্রেস ফ্রেস পরিয়ে আমরা, আমাদের গাড়ি এসে গেছে নিচে, আমরা সাইড সিনে বেরোবো। গাড়িওয়ালা বারবার হর্ন দিচ্ছে, হোটেলওয়ালা আমাদেরকে ডাকছে যে আপনারা আসুন, আপনার সাইড সিন, ওদের কি পয়েন্টস হিসাবে এই পয়েন্ট ওই পয়েন্ট, তো ওদের তো সময় নষ্ট হচ্ছে, সময় লাগবে দেখতে। তো আমরা উৎসাহ নিয়ে সবাই রেডি হয়ে বসে আছি। যাই ওকে আমরা বললাম যে ঠিক আছে, ওকে গাড়িতেই বসিয়ে রাখবো, যত শরীরটা ভালো নেই, ওকে তো একা একটা মেয়ে কীরকম হোটেলে রেখে যাওয়া যায় না সাইড সিন করতে, ওকে তো সঙ্গে নিয়ে যেতে হবে, ওকে গাড়িতেই বসিয়ে রেখে দেবো, ওকে সামনের সিটটার মধ্যে আমরা বসিয়ে রেখে দেবো, যদি নামতে চায় নামবে, নালে নামবে না। তো গাড়িতেও যখন বসে যাচ্ছিল তখন দিব্যি বেশ ভালো, বেশ একটা ফুরফুরে, মানে মনে হচ্ছিল ও রিকভারি করে গেছে। আমরা বলাই ভালো হয়ে গেছে, আমরা বেশ হাসি ফুর্তি মজা করছিলাম, সেলফি টেলফি উঠলাম, বেশ মজা আছে। এবার একটা পার্টিকুলার একটা ওই কী যেন গেছিলাম, আমার মনে আছে, ওই একটা আছে বোটানিক্যাল গার্ডেন না কি একটা আছে দার্জিলিংয়ে, তোমরা হয়তো অনেকে গেছো, ওটা দেখেছো। তো বোটানিক্যাল গার্ডেন দেখতে গিয়ে অনেকটা হাঁটতে হয়তো, ও হাঁটতে গিয়ে দম করে পড়ে যায়, পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এবার সবাই ঘাবড়ে গেলাম, আরে হাঁটতে গিয়ে পড়ে জ্ঞান হারিয়ে গেলো, ব্যাপারটা কী হলো? এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, মেয়েটা কিন্তু খুব রোগা, হালকা। এবার যখন পড়ে যায় না, ওকে মানে 4 জন মিলে তুলতে পারছে না, এতটাই ভারী। তখন আমরা ওকে ধরাধরি করে টানাটানি করে জল টল দিয়ে জ্ঞান এলো, ওকে তুলে নিয়ে আমরা গাড়িতে বসিয়ে দিলাম। আমরা সাইট সিন দেখলাম, আমরা বললাম যে আমরা সোজা এখন ডাক্তারের কাছে যাবো। আমার যেহেতু এখানে ব্রাঞ্চ, আমাদের ব্যাংকেরই ব্রাঞ্চ, আমরা ওই দার্জিলিংয়ের ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করে বললাম যে একটা কাজ করুন, আমাদের একটা ভালো ডাক্তারের সাজেশন দিন, আমাদের সঙ্গে একজন অসুস্থ হয়ে পড়েছেন, খুবই ভয়ানক অসুস্থ, মানে উনি দাঁড়াতে পারছেন না, বারবার এরকম হয়ে যাচ্ছে। তো উনি খানিকটা এরকম হওয়ার পর ওনাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার নর্মাল যে ওষুধ টষুধ দিলেন, দিয়ে আসার পর ওকে আমরা হোটেলে আবার নিয়ে আসি। হোটেলে নিয়ে আসার পর থেকেই আমরা কিছু ওকে আবার, ও কোনো চেয়ারে বসতে চাইছে না, কিছু আবার শুয়ে পড়ছে। আর ওর বিহেভিয়ারটা না পুরোপুরি, মানে ওর যেরকম ছিল সেরকম না হয় না, আস্তে আস্তে পুরোপুরি মানে চেঞ্জ হয়ে গেল, পুরোটাই বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু খাচ্ছেও না। আর সবচেয়ে ইন্টারেস্টিংলি, আমরা কিছু ফটো উঠেছিলাম ওর সঙ্গে গাড়িতে বসে, সেই গাড়ির
প্রত্যেকটা ছবিতে ওর মুখটা ঠিক অন্যরকম আসছিল, ওর অরিজিনাল যে ফেসটা সেই ফেসটা আসছিল না, একটু লোকাল সাইটের যেরকম ফেস হয় না সেরকম ফেস আসছিল, মানে ওর যে চেহারাটা সেই চেহারাটা আসছিল না। বেসিক্যালি মেয়েটা কিন্তু ফ্রম রাঁচি, ও নন বেঙ্গলি মেয়ে ছিল, রাঁচির মেয়ে ছিল, তো ওইরকম মানে চেহারাটা আসছিল না, মানে কিরকম একটা অন্যরকম চেহারা আসছিল। হ্যাঁ, তো ঘটনাটা মানে আমাকে মানে একটু কিরকম মনে হচ্ছিল, যে কিরকম হচ্ছে। এবার সবচেয়ে মুশকিলটা হল মানে আমাদের ভয় লাগে, ও যখন দুপুরবেলা যখন সন্ধে গড়িয়ে আসে না, মানে সন্ধ্যা হয়ে যাওয়ার সময় ওর কথার টোনটা পাল্টে গিয়ে একটা নেপালি অ্যাকসেন্ট হয়ে যাচ্ছিল, মানে ও যা কথা বলছিল ওই মেয়েটা নেপালি অ্যাকসেন্ট বেরিয়ে যাচ্ছিল। নেপালি অ্যাকসেন্ট মানে বুঝতে পারছি, আমরা যেরকম বাংলা কথা যেরকম বলি, নেপালিরা যদি বাংলা বলে বা নেপালিরা হিন্দি বলে একটা অ্যাকসেন্ট বেরোয়, প্রত্যেকটা মানুষের ভাষার একটা অ্যাকসেন্ট হয়, কথা বললে বোঝে। বাংলা মানে বাংলা যদি বাঙাল ভাষা, আমি যেরকম বলছি সেটা আমার বাঙাল ভাষার টোনে বলছি, সেটা সবাই বুঝতে পারছো। ঠিক নেপালি ভাষা যদি কেউ বাংলা বলে অ্যাকসেন্টটা কিন্তু নেপালি হয়ে যায়, আর ওই মেয়েটার নেপালি অ্যাকসেন্ট হয়ে যাচ্ছে। কোথায় ও রাঁচির মেয়ে, হিন্দির ভাষীরা বাংলা বলে যেরকম বাংলা হয় সেটা না হয়ে নেপালি অ্যাকসেন্ট হয়ে যাচ্ছে। আমরা বললাম আরে ও তো নেপালি অ্যাকসেন্ট হয়ে যাচ্ছে রে। ঠিক এই সময়ে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, এটা মানে বয়স্ক নেপালি লোক মানে ওয়েটার আমাদের রুমে এসেছিল। উনি হঠাৎ করে মেয়েটাকে দেখে বলছেন ইসকো তো পকড় লিয়া। এই কথাটা আমি কানে শুনেছি, আর কেউ শুনেনি। আমি সঙ্গে সঙ্গে খাবার ফেলে দিয়ে ওই লোকটার পিছে পিছে গেছি। सुनिए सुनिए ना पापा जी, बताइए क्या क्या बोला आपने, इसको तो पकड़ लिया, क्या पकड़ लिया? बोले नहीं नहीं कुछ नहीं कुछ नहीं। नहीं कुछ तो है, बताइए आप क्या पकड़ लिया? बोला बोले नहीं नहीं कुछ नहीं। बोला नहीं नहीं बताइए ना, वो कल से ऐसा है। बोलो सुनिए, इसको ना किसी चीज ने पकड़ लिया है, इसमें कुछ इसके अंदर कुछ घुस गया है, तो आप जल्दी से जल्दी एक काम कीजिए, कल सुबह हम एक नेपाली बाबा के पास ले जाएगा और हम नहीं जा पाएगा, हमारा ड्यूटी है, हमें गाड़ी करा देगा, वो गाड़ी आपको उस नेपाली बाबा के पास ले जाएगा, वो आपको बता देगा, लेकिन मेरा अंदाजा है उसको किसने पकड़ लिया है। এই কথা শুনে আমরা তো আমি তো এসে ছেলেগুলোকে বললাম, দেখ বাবা একে তো কিছু একটা নেগেটিভ স্পিরিট ওর শরীরে ঢুকে গেছে, বলছো ওই নেপালিটা বয়স্ক লোক, নেপালিটা কিছু জানে না, ও তো দেখেই বললো उसको तो पकड़ लिया। কি করবি? মেয়েদেরকে বললাম যে দেখো ওকে তো আর একলা ছেড়ে এবার ওকে ভূতে ধরেছে বলে তো ওকে রুমে একলা ফেলে দিয়ে আমরা পালিয়ে যেতে পারি না, ওর বিহেভিয়ারে পাল্টে যাচ্ছে, ওর কথার টোনও পাল্টে যাচ্ছে, সব কিছু পাল্টে গেছে ওর। কী করা যায়? বললো আমরা সবাই আজকে রাত জানবো, আমরা কেউ ঘুমাবো না, হোটেল আলাকে কিচ্ছু বলার দরকার নেই, আমরা পার্টি করছি, গল্প করছি, ওকে 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 রুমে থাক, আমরা সবাই রুমের বাইরে বসে পাহারা দেবো, দেখি কি হয়, কিন্তু ওকে চোখ রাখতে হবে, কারণ ওকে যদি কোনো কিছু করতে যায়, ও তো যদি ওর নিজের শরীরের উপর কন্ট্রোল না থাকে, ও তো বেরিয়ে পালিয়েও চলে যেতে পারে, ও তো হোটেল থেকে হেঁটে বাড়ি কোথাও চলে যেতে পারে, তখন আমরা কি করে মুখ দেখাবো? আজকের রাতটা খুব ক্রুশাল। আমরা ওকে রুমে বসিয়ে রাখলাম, আর আমরা বাইরে সব বসে গল্প করছি, সারা রাত করে গল্প করছি, কিন্তু কিছু হয়নি। মাঝে মাঝে আমরা গিয়ে দেখেছি, মানে মেয়েটা কিন্তু সারা রাত ঘুমায়নি। আমরা তো জেগে আছি ওকে পাড়া দেওয়ার জন্য, কিন্তু ওকে তো আমরা একটা রুমে রেখে এসেছিলাম, ওর মানে আমরা দুটো রুমের মধ্যে একটা রুমে, মানে ওর মেয়ের গাড়া যে রুমটা ছিল, কিন্তু ওরা সারা রাত ঘুমায়নি মেয়েটা। সকাল হলো, ওদিন আর সকালও হচ্ছে না, ভোর 5টার সময়, যখন 4টে যখন সূর্য মানে টাইগার হিলস আমার দেখা হলো না, কিছুই হলো না। আমরা সকালবেলা 4টের সময় গাড়ি করে গেলাম সেই নেপালি বাবার কাছে। নেপালি বাবা বলল इसको एक लड़की इसके अंदर घुस गया है। बोलो हम बोला कैसे घुस सकता है सर, हमको बताइए, हम इसमें थोड़ा बहुत जानकारी है मेरा, उसने क्या ऐसा कर दिया कि उसमें घुस सकता है। তো এই প্রসঙ্গে বলি, আমি কিন্তু প্ল্যান চেট করেছিলাম, তো এই গ্রুপে কেউ কি প্ল্যান চেট করেছো? প্ল্যান চেট যদি করে থাকো তাহলে আমার কথাটা হয়তো শুনলে বুঝতে পারবে। এই ওদিন রাতের বেলা যেদিন আমরা গল্প করছিলাম, দরজার নক করছিল, ওই দিন আমাদের মধ্যে এই 4জন মেয়ে ছিল, এই মেয়েগুলো কতগুলো কথা আমাকে বলেনি, ওই নেপালি বাবাটা ধরে ফেলেছিল। बोले आप लोगों में से कुछ लोगों ने कुछ दिन एक रात में किसी आत्मा को बुलाए थे आप लोगों ने,
আমি ওদের মুখের থেকে তাকালাম, এই তোরা এইসব প্ল্যানচেট ফ্ল্যানচেট করেছিস? বলো না না আমরা প্ল্যানচেট করতে যাইনি, আমরা চারজন মিলে বসেছি, বসে কিচ্ছু করিনি, লাইটটা নিভিয়ে শুধু একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, হার্ডলি 2 মিনিট হবে, তারপরে আমরা সব উঠে যাই, বন্ধ করে দিয়েছি। আর নেপালি বাবাটা তখন বললো, अरे आप लोगों ने गलती कर दी, आप लोगों ने तो उसको बुला लिया था ऑलरेडी, आपने उसको बीच रास्ते में उसको छोड़ दिया, तो उसका गुस्सा आ गया, और किसी के ऊपर तो उसको आना था कि तो वो तो आ चुका था, और आपने उसको किसी को बुलाया, आपने इनविटेशन करके, और बीच रास्ते में उसको जाने दिया, तो गुस्सा नहीं आएगा? तो उसका तो गुस्सा आ गया था, इसी वजह से इसके ऊपर आ गया। तो चिंता मत कीजिए। নেপালি বাবাটা বললো আমরা অনেক কিছু জিনিস দিয়ে দিচ্ছি, নেপালি বাবাটা অনেক কিছু দিয়ে দেয়, কবজ তাবিজ অনেক কিছু দিয়ে যায়। আর আমরা ওই দিন আর সব প্রোগ্রাম ক্যান্সেল, ইমিডিয়েটলি এসে কাপড় যা ছিল সব ঢুকিয়ে একটা গাড়ি রিজার্ভ করে আমরা সোজা পাহাড় থেকে নিচে নেমে গেলাম, যেটা ট্রেন পাবো। আমরা অফিসের লোককে বলে দিয়েছি আমাদের একজন অসুস্থ, ইমিডিয়েটলি যে ট্রেন যত টাকা লাগে আমাদের ট্রেন টিকিট করে পাঠিয়ে দাও। আমরা চলে এলাম কলকাতা। রাতে আমরা ট্রেনে আমরা সব রীতিমতো জেগে কাটিয়েছি, কারণ ট্রেনের মধ্যে ব্যাপার তো, যদি কিছু একটা মানে ওই যদি কিছু একটা মানে অ্যাবনর্মাল কিছু বিহেভিয়ার করে বা কিছু করে, তাহলে আমরা সব মুশকিলে পড়ে যাব। তো সেই পরিস্থিতিকে আমরা নিই, ঠাকুরের আশীর্বাদে ওরা কলকাতা পৌঁছে যায়। কলকাতা পৌঁছে ওর বাড়ির লোকেরা ছিল এখানে রাঁচিতে, প্রায় মানে মানে যেহেতু এটা ট্রেনিং প্রোগ্রাম ছিল, ওর মা বাবাকে কলকাতা রেখে গেছিল, ওর মা বাবা ওকে নিয়ে রাঁচি চলে যায়। রাঁচি যাওয়ার 2 দিন পর ওর বাবা আমাদেরকে ফোন করেছে, ফোন করে বলছে আপনার সত্যি করে বলো আমার মেয়ের কি হয়েছে। আমার মেয়ের কথার টোন পাল্টে গেছে, কেউ অন্য ভাষীর ভাষা কথা বলছে, একটা বিয়ে বারে নর্মাল নয়, আর মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছু খাচ্ছে না, মেয়েটা তো মরে যাবে, কিছুটা একটা গড়বড় হয়েছে। ওর তো শারীরিক অসুস্থতা নয়, এটা কিন্তু অন্য কিছু একটা হয়েছে, তোমরা আমাদের কাছে লোকাচ্ছ, আমরা তো ভয়ে ভয়ে বলতে পারি না, কি করে বলবো যে এসব ঘটনা হয়েছে। এবার ফোনটা আমার কাছে আসেনি, ফোনটা এসেছিল আমাদের মানে যে হেড ছিল তার কাছে, উনি তো কিছু জানেন না। তারপরে আমাকে ফোন করলেন, আমি চিন্তা করে দেখলাম যে দেখো কথাটা লুকিয়ে লাভ নেই, যদি মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমরাও বিপদে পড়বো। তখন আমি ওনার বাবার কাছে এন্টায়ার ঘটনাটা খুলে বললাম ফোনে, যে ওদিন কি কি হয়েছিল, ওরা কি কি করেছিল, এন্টায়ার ঘটনাটাকে বলি। বলার পর উনি ওনার বাবা শুনে, ওনার বাবা বিশ্বাস করেন এসবে, ওনার বাবা একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায়, ওই নেপালি বাবা যেসব দিয়েছিল সেগুলো ছিল, তারপর ওনার একটা পীরের কাছে নিয়ে যায়, পীর। এবং এটা আমি খুব ভালো জানি যে এই ধরনের নেগেটিভ এনার্জি ছাড়ানোর জন্য পীররা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে তান্ত্রিক থেকে, এটা আমারও বিশ্বাস, আমি নিজে দেখেছি ও প্লাস অনেকের মুখে শুনেছি, পীররা বেশি কার্যকরী হয়। তো পীরের কাছে নিয়ে যায়, পীর অনেক কিছু করে ওনাকে ভালো করে, মেয়েটা অনেক 6 মাস পর আস্তে আস্তে নিজেকে ফিরে পায়, এবং নিজের অ্যাকসেন্টটাও চলে আসে, আগে যেটা নেপালি অ্যাকসেন্ট ছিল আস্তে আস্তে চলে আসে। অনেক কিছু করার পর মেয়েটা ভালো হয়, মেয়েটা এখন চাকরিও করছে, বিয়ে হয়েছে বা বাচ্চাও আছে, মেয়েটা ভালো আছে। কিন্তু ওই ঘটনাটা আমরা এখনো ভুলবো না। ওকে আমরা সবচেয়ে ইন্টারেস্টিংলি, ও কিন্তু জানে না কি হয়েছিল, ওকে আমরা ওর সঙ্গে কথা হয়, যেহেতু আমাদের সেম ব্যাংকে, কিন্তু কখনো বলিনি যে এরকম ঘটনা ঘটেছিল তোর সঙ্গে, তো ভয় পাবে না, ও হয়তো মনে নেই, হয়তো সেরকম রিয়েলাইজ করেনি, কিন্তু ওকে কখনো বলিনি আমরা যে এইরকম একটা ঘটনা ওর সঙ্গে মানে হয়েছিল। তো সেটাও একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, এইবার একটা আমার নিজের না, আমার মাসির মুখে শোনা একটা গল্প বলছি। আচ্ছা, সে আমাকে 1 ঘন্টা 30 মিনিট বলেছিল, 10টা 5, আচ্ছা ঠিক আছে 25 মিনিট আছে, ওকে। আমার থ্যাংক ইউ সো মাচ, অনেকজন লাইভ দেখছে, খুব ভালো লাগছে শুনে, ভালো লাগছে আমার। তো এবার আমি একটা মাসির মুখে শোনা একটা গল্প বলছি, মানে মাসি আমাকে যেটা বলেছিল, মাসির ঘটনাটা আমি শেয়ার করছি। আমি গল্প শুনতে ভালোবাসি, আমি যখনই সুযোগ পাই, আমার মাসি হোক, আমার ঠাকুমার মুখে অনেক গল্প শুনেছি ছোটবেলায়, আমার খুব ইন্টারেস্ট ছিল। তো একটা গল্প আজকেও বলবো, সময়টা কতটুকু কভার করতে পারি দেখি, নাহলে অন্য আরেকবার এসে বলবো নিশ্চয়ই। তো আমার মাসির মুখে শোনা একটা গল্প বলছি। আমার মাসি কাজ করতেন, আমার মেসো আসামে একটা চা বাগানে, একটা ম্যানেজার নয়, একটা
একটা পোস্টে কাজ করতেন, একটা অ্যাকাউন্টেন্ট ছিলেন। তা আমার মাসি যখন প্রথম মানে বাচ্চা হয়, মানে আমার বর্দা হয়, তো ওই বাগানে হয়েছিল। ওই বাগানে কিন্তু কেউ যদি গেছো, মানে বাগান কিন্তু খুব সুন্দর হয়, প্রকৃতির দিক দিয়ে অসাধারণ সুন্দর। বাগানের অ্যাটমসফিয়ারটা, ফাঁকা ফাঁকা ঘর, খুব সুন্দর। তো মাসির প্রথম যখন আমার পর্দা হয়, তো আতুর ঘর, এখন এই মানে বর্তমান যুগে জানি না আতুর ঘর কতজন মানে বা না মানে, বা সেই সিস্টেমও আছে কিনা, কিন্তু একটা সময় ছিল, আমার মাসির মুখে শুনেছি, মানে 1 মাস ছোট বাচ্চাকে নিয়ে আলাদা ঘরে থাকতো, কেউ ঢুকতে পারতো না সেই ঘরে, শুধু আয়া বা মহিলারা, পুরুষদের প্রশ্নই নেই, 1 মাস থাকা হতো। এটা সায়েন্টিফিক ডাক্তাররা কারণও বলে যে সেই সময় বাচ্চারা যেহেতু ছোট থাকে, অন্যের সংস্পর্শে আসলে, টাচে আসলে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা বিভিন্ন অসুখ হতে পারে, সেই জন্য বাচ্চাটাকে কমপ্লিটলি আলাদা করে রাখা হতো। সেটার একটা মানে সংস্কারিক নাম দেওয়া হয়েছিল আতুর ঘর, সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, সেটাই বলা হয়। তো যেহেতু আমার বর্দা হয় কিন্তু ওই বাগানে হসপিটাল ছিল, সেই বাগানেই হয়। তো আমার মাসির জন্য একটা আতুর ঘর তৈরি হয়। আতুর ঘরটা যেখানে আমার মাসিটা থাকতো কোয়ার্টার থেকে অনেকটা দূরে। তো মাসি বলছে প্রথম রাতে আমি গেছি আতুর ঘরে, তোর বর্দাকে নিয়ে রাতে ঘুমিয়েছি। আর আসামে একটু আমি বলে নিই যে ঘরগুলো যে হয় না আসাম প্যাটার্ন বাড়িতে, একটা তো এই লেভেল অব্দি দেয়াল থাকে, তার উপরে বাঁশের উপরে সিমেন্ট করা থাকে, মানে ফুল ওয়াল ঘর নয় ওটা। তো যেহেতু বাঁশের উপরে সিমেন্ট করা ঘর, হালকা হালকা বাঁশ যদি একটা দুটো পড়ে যায়, একটু ফাঁক হয়ে যায়, দেখা যায় বাইরে থেকে, মানে দেখা না গেলে ওটা বোঝা যায়, একটা আলো আসছে এরকম ওটা বোঝা যায়। তো মাসি প্রথম রাতে ঘুমিয়েছে, তো মাসির সঙ্গে একটা বাগানি মহিলা ঘুমিয়েছে, মানে মাসিকে দেখাশোনা করার জন্য। তো বাগানি মহিলা সারাদিন বাগানে পাতা তুলেছে, প্রচন্ড টায়ার্ড। ও রাতে ঘুমানোর পর রাতে আর মাসিকে কি দেখবে, ও নাক ডাকে ঘুমাচ্ছে। তো মাসি আমার বর্দা ওই দোলনাটার মধ্যে, আমার বর্দা দোলনার মধ্যে ঝুলছে, ঘুমাচ্ছে, আর মাসি বিছানায় শুয়ে আছে। তো অনেক রাতে, বলছে রাত কটা হবে, রাত 12টা-1টা নাগাদ হবে, মাসি হঠাৎ শুনতে পাচ্ছে যে একজন লোক একটা গামবুট মানে কি, ওই বাগানে এক ধরনের উঁচু উঁচু জুতো হয়, মানে বিশাল উঁচু জুতো, মানে জল কাদা সাপ টাপ যদি থাকে না প্রোটেকশনের জন্য, বড় উঁচু জুতো পরে বাগানেরা কাজ করে, মানে জল কাদার মধ্যে বৃষ্টি হয় তো প্রচুর, যাতে কোনো অসুবিধা না হয়, তারা ওই রকম জল কাদার জুতো পরে হাঁটাহাঁটি করে। তো ওই রকম একটা জুতো পরে কেউ যেন ওই বারান্দাটা, মানে মাসিরা যে আতুর ঘরে থাকছে তার পাশে একটা বারান্দা ছিল, সেই বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করছে। মাসি জুতোর শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে, বেশ জোরে হাঁটছে। তো মাসি ভাবলো বোধহয় মেশো, মানে মাসির বর বোধহয় হাঁটছে। তো মানে আতুর ঘরে তো প্রবেশ করতে পারবে না, তো প্রথম বাচ্চা হয়েছে, বা মানে একটা টান থাকে, প্লাস অনেক দূরে আতুর ঘরটা, তো সেই বোধহয় বারান্দায় পায়চারি করছে, একটা মানে একা থাকছে বাচ্চা বউ, এটা নিয়ে বারবার অনেকটা সময় এরকম হওয়ার পর, এবং মাসি স্পষ্ট, মানে মাসি বলছে আমি কিন্তু দেখতেও পাচ্ছিলাম না, একটা লোক ছায়ার মতো মানে বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করছে। তো মাসি অনেকটা এরকম হাঁটাহাঁটি করার পর বলছে, আচ্ছা শোনো গো, তুমি ঘরে চলে যাও, বাবু ঘুমাচ্ছে, আমি জেগে আছি, আর ওই বাগানি মেয়েটার নামটা কি ভুলে গেলি, মনে নেই ঠিক, ও কিন্তু ঘুমাচ্ছে, আচ্ছা ও টায়ার্ড, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমার দরকার নেই, আমি জেগে আছি, বাবু ঘুমাচ্ছে, তুমি কোনো চিন্তা করো না, বাবু ভালো আছে, তুমি চলে যাও, তোমার তো সকালবেলা ডিউটি আছে, তুমি আর কেন এখানে হাঁটাহাঁটি করছো, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। মাসি বারবার একই কথাই বলে যাচ্ছে, কিন্তু ওই যে হাঁটা চলাটা ঠিকই হয়ে যাচ্ছে, কোনো উত্তর আসছে না। মাসি ভাবলো এই কি রে, মেশো উত্তর দিচ্ছে না কেন, তাহলে মেশোর কি, মানে মেশো ছাড়া অন্য কেউ হবে, মাসি চিন্তাই করতে পারছে না, কারণ এখানে আতুর ঘরে মাসি আছে, সেটা একমাত্র মেশো ছাড়া আর ডাক্তার হসপিটালের লোক ছাড়া কেউ জানে না, আর ওই আয়াটা মানে যে বাগানিটা, তো মাসি মানে মেশো ছাড়া কেউ হবে না, মাসি একদম ড্যাম শিওর। তো মাসি বেশ জোরে, দৌড় তুমি যাও, কি জন্য হাঁটাহাঁটি করছো, ঘুমাও, অনেকবার বলছে, মাসি আর মানে উত্তর পাচ্ছে না, মাসিও তো টায়ার্ড, মাসি চোখ বন্ধ হয়ে গেল, চোখ লেগে গেছে, হঠাৎ মাসি ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর মাসি শুনতে পাচ্ছে ওই যে হাঁটাহাঁটির শব্দটা এবার ঘরের ভেতরে হচ্ছে। ঘরটা বেশ বড় ঘর,
যে বাইরের বুট জুতা পরে হাঁটছিল যে শব্দটা মাসি শুনতে পাচ্ছিল, সেই হাঁটার শব্দটা এবার মাসি মানে রুমের ভেতরে শুনতে পাচ্ছে। এবার মাসি একটু মানে সতর্ক হয়ে শুনলো, মাটি উঠছে না, এবং মশারি ছিল, মশারি টাঙানো ছিল। আর আমার বড়দা দোলনায় ঘুমাচ্ছে বাদিকে, আর বড়দা এরকম ঘুমাচ্ছে, দোলনার ওই পাশটার একটা ফাঁকা জায়গা আছে, মানে মানুষ অনেকটা জায়গা হাঁটতে মানে ঢুকতে পারবে ওদিকে। মাসি অনেকবার ওই মেয়েটাকে ডেকেছে, বাগানি মেয়েটাকে, এ তো টায়ার্ডে ঘুমিয়েছে, এখন উত্তর দিচ্ছে না, ঘুমিয়ে যাচ্ছে। এবার মাসি মানে শব্দ শুনতে পাচ্ছে যে হাঁটতে হাঁটতে ওই শব্দটা অনেকটা এগিয়ে আসছে, মানে মাসিদের দিকে, মানে মাসিদের বিছানার দিকে এগিয়ে আসছে। এবার মাসি একটু ভয় পেয়ে গেল। এবার মাসি এবার ভালো করে তাকানোর চেষ্টা করছিল, এবং লাইটও খুব কম পাওয়ারে ছিল। আসামে এমনিতে ওই সময় খুব কম আলো হয়, তো মাসি হালকা একটা লাইট ছিল, কিন্তু হালকা লাইটের মধ্যে মাসি দেখতে পাচ্ছিল নিচের দিকটায়, মানে কোমরের দিকটা একটা প্যান্ট পরা কিছু একটা এগিয়ে আসছে, মানে মাসিদের দিকে, কিন্তু উপর দিকটা কিছু দেখতে পাচ্ছে না। আমি মাসিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি বলছো তুমি একটা প্যান্টের মতো একটা কেউ পরে একটা লোক এগোচ্ছে, কিন্তু তুমি বডি মুখ মানে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি শুধু ওই একটা প্যান্টের মতো কিছু একটা এগিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, এবং শব্দটা হচ্ছে, মানে বুট পরে হাঁটছে লোকটা, শব্দটা হচ্ছে। এবার মাসি এবার খুব ঘাবড়ে যায়, মানে প্রচন্ডভাবে ঘাবড়ে যায়। এবার ঘাবড়ে যাওয়ার পর এবার মাসি সবচেয়ে ভয়ঙ্কর হয় তখন, এই যে হাঁটাটা এবং ওই ছায়াটা, মানে উপরটা তো মাসি দেখতে পাচ্ছে না, কারণ মশারির জন্য হয়, যাই হোক মাসি উপরটা কিছু দেখতে পাচ্ছে না। এবার এই শব্দটা বা হাঁটাটা আস্তে আস্তে আবার আমার যে বর্দা যে ঘুমিয়েছে, মানে বাচ্চাটা যেখানে ঘুমিয়েছে দোলনার দিকে, ওই দিকটা চলে যাচ্ছিল শব্দটা এবং ছায়াটা। এবার মাসি চট করে মশারিটা উঠিয়ে মানে আমার ভাইকে, বর্দাকে কোলে টেনে বুকে নিয়ে আসে। আর ঘুমন্ত বাচ্চা হঠাৎ করে টান দিয়ে, মাত্র 2 দিনের বাচ্চা তো, ঘুমন্ত বাচ্চাকে ছট করে টান দিয়ে এনে মাসির বুকে জড়িয়ে রেখেছে। বাচ্চাটা ঘুমিয়ে গেছে এবং খুব জোরে মানে কাঁদা শুরু করে। ওই যে কাঁদা শুরু করার পর থেকে ওই শব্দটাও গায়েব, ওই ছায়াটাও গায়েব হয়ে গেছে। আর ওই মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে। ওই শব্দটা শুনে মেয়েটা ঘুম থেকে উঠে যায়, যে ওই বাগানি মেয়েটা ঘুমিয়েছিল মাসির সঙ্গে। মাসি প্রচন্ড বকাঝকা করে, তোকে ঘুমানোর জন্য রাখা হয়েছে, এই মাসি কিছু বলেনি, বলো না আমি টায়ার ছেড়ে ঘুমিয়েছি, কি হয়েছে, না বাবু কাঁদছে, বলে বাবু কাঁদছে, কিচ্ছু হবে না, বাবু ঘুমিয়ে যাবে, তুই এখন ঘুমাবি না, তুই জেগে থাক, আমিও ঘুমাচ্ছি না। তো যাই হোক, অনেক কিছু করার পর মাসি খুব সাহসী ছিল, মাসি বাবুকে ধরে শুয়ে আছে। আর বাগানি মেয়েটা বলছে যে আমি একটু বাথরুম থেকে আসি, আমার ঘুম ভেঙে যায়, আমি বাথরুম যাই। মাসি বললো ঠিক আছে, চট করে যাবি, চট করে আসবি, আর দরজাটা খুলে রাখিস। এবার মাসি দরজাটা খুলেই রেখে যায়, ভুল করে মেয়েটা দরজাটা খুলে রেখেই বাথরুমে চলে যায়। এবার মাসি ঘুরে তাকিয়ে দেখে দরজাটা খোলা। মাসির মনে তো অলরেডি ভয়, যে অলরেডি আমি দেখলাম এই গেল। আর মাসি এবার ঠাকুরকে ডাকা শুরু, আর মেয়েটাকে প্রাণপণে ডাকছে, তাড়াতাড়ি আয়, তুই দরজাটা খুলে চলে গেছিস। মেয়েটার কোনো উত্তর দিতে পারছে না। এবার মাসিও উঠতে পারছে না, ছোট বাচ্চা নিয়ে উঠে দরজাটা লাগাবে কি করে, মাত্র 2 দিনের বাচ্চা। এবার মাসি যত ভগবান আছে বসে বলছে, জয় আমি যত সব দেখা শুরু করছি। আর ভাবছি যদি এই যে জিনিসটা আমি দেখলাম বা বুঝতে পারলাম, সেটা যদি আবার দরজা দিয়ে ঢুকে যায়, এখন কি হবে। এবার মানে মাসির অবস্থা প্রচন্ড ভয়ঙ্কর, মাসি খালি নেগেটিভ ভাবছে। তো মাসি প্রচন্ড নেগেটিভ ভেবে যাচ্ছে যে কি হচ্ছে। মাসি খালি ভয়ঙ্কর ডাকছে যে আর যাই হোক, আর যেন ওই নেগেটিভ স্পিরিটটা না, মানে নেগেটিভ স্পিরিট না, মাসি ভাবছে আর জিনিসটা যেন না ঘটে, আমার বাচ্চাটা যে কি হবে। যাই খুব ভাবতে 10-15 মিনিট পরে মেয়েটা আসছে বাথরুম করে, বলে তোকে বললাম এইখানে দরজার মানে কাছাকাছি কোথাও বাথরুম যেতে, তুই কোথায় গেলি, এত সময় দেরি করে এলি। বলে জানো আমি দরজা খুলে বেরিয়েছি, দেখি একটা পুরুষ লোক আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম বোধহয় বাবু বোধহয় যাচ্ছে, আমি দৌড়ে গেলাম, বাবু আপনি কি এসেছিলেন, আমার দিদি এবং আপনার ছেলে ভালো আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা পুরুষ লোক একটা সামনে হেঁটে যাচ্ছে। আমি যতই দৌড়ে গেলাম, আমি পেছনে দৌড়ে গিয়ে আর ওই বাবুকে ধরতে পারলাম না, বাগানের কোন দিকে গায়েব হয়ে গেল, খুঁজে পেলাম না। আমার মাসি এটা শুনে বলছে, আর দরজা বন্ধ কর, আর তোর বাবুকে খুঁজতে হবে না, তুই দরজা বন্ধ কর, আর তুই রাতে ঘুমাবি না। মেশো এবার দরজা বন্ধ করে, মানে মাসি দরজা বন্ধ করে শুয়ে পড়লো, মানে জেগে রইল আর কি। তো যাই ওই দিন ঘটনা গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠার পরেই
ভোরবেলা 4টে 5টা 5:30 নাগাদ ইয়েকে পাঠায়, ওই কাজের মেয়েটাকে পাঠায় আমার মেসোর কাছে। মেসো তো ঘুমাচ্ছে, মেসোর মাসির মানে বলছে মেসোটার কাছে, মেসি দৌড়াদৌড়ি করে এসছে, কী হলো কিছু অসুখ টসুখ শরীর খারাপ হয়েছে? বলে না কিচ্ছু হয়নি, তুমি খালি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে, তুমি কি কাল রাতে এখানে এসছিলে হাঁটাহাঁটি করতে বারান্দায়? বলে পাগল নাকি, আমি আতুর ঘরের বারান্দায় হাঁটাহাঁটি করবো? এটা তো অশুভ, কোনো পুরুষ মানুষ তো আতুর ঘরে আশেপাশে যেতে পারে না, মানে এটা মানে ট্রেডিশন, আমি কেন যাব? আমার বাচ্চারও মানে অমঙ্গল হবে, আমি আসিনি। কি বলছো তুমি, কেন, কি হয়েছে? পুরো ঘটনাটা মাসি খুলে বলল। মেশো এসব বিশ্বাস করতো, মেশো তো বাগানের লোক তো, বলে ওটা বুঝে গেছি, তুমি আর এইখানে থাকার দরকার নেই, তুমি আমরা কোয়ার্টার যেখানে ছিলাম সেখানেই তুমি থাকবে সবার সঙ্গে। তারপরে পরের দিন থেকে মেশো ওইখান থেকে ওই মাসিকে এখান থেকে তুলে চলে যায়। তো ওই একটা ঘটনা মেশো বলেছি, মানে মাসির মুখ থেকে শুনেছিলাম, যেটা মাসি বলেছিল যে না সত্যি রে, মানে আমি রিয়েলাইজ করেছিলাম ওই দিন প্রচণ্ড আমি ভয় পেয়েছিলাম যে ওটার আর মানে ওটা ইয়ে করার ছিল না আর কি, মানে তোমার কি বলে কিছু আর করার, মানে রিয়েলাইজেশনটা ছিল যে একটা নেগেটিভ স্পিরিট যে ওখানে আসছিল, সেই মানে বলছিল আর কি। চলো অনেকটাই গল্প হয়ে গেল, আমার মনে হয় ওয়ার্নিং বেলে পড়ে যাবে আমাকে। শ্রেয়া ম্যাডাম 1.5 hour বলেছিল, আর বোধহয় 13 minutes না কত, 10:17, ঠিক আছে 10:17 মানে আছে 13 মিনিটের মতো আছে। আমি লাস্ট গল্প বলছি আজকের, এটা আমার লাস্ট গল্প, এটা আমার ঠাকুমার মুখে শোনা একটা গল্প। হ্যাঁ এটাই বলছি সায়ন্তনী, এটা আমার লাস্ট গল্প, বললে তো ভোর হয়ে যাবে, এতটা এনার্জি আমার গলা শুকিয়ে যাচ্ছে, জলও খেতে হবে। তো বলবো আবার যখনই আমি স্লট পাবো, আমাকে যখনই সুযোগ দেবেন আমি নিশ্চয়ই বলবো আবার। তো এটা আমি বলছি আমার ঠাকুমার মুখে শোনা একটা গল্প। আমার ঠাকুমা অবিভক্ত বাংলাদেশের গল্প, সেটা আমার ঠাকুমার মুখে শোনা গল্প, অবিভক্ত বাংলাদেশের। তো আমার ঠাকুমা যখন প্রথম বিয়ে হয়ে আসেন, সেটা বাংলাদেশে মোটামুটি সবাই ওই সেই সময় জমিদারই ছিলেন। তো আমার ঠাকুমা যে বেডরুমে ছিলেন, মানে খুব অল্প বয়সে বিয়ে হয় আমার ঠাকুমা, 13-14 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার ঠাকুমা বলেছিল। তো সেই সময় ঠাকুমা একটা আয়না গিফট করে, মানে গিফট না সরি, সেটা একটা বংশ পরম্পরা, একটা আয়না ছিল। তো সেই আয়নাটা ছিল বেডরুমে। তো আমার ঠাকুমা ওটাতে আয়না দিয়ে মুখ টুক দেখতো, সবাই ইয়ে করতো, খুব ভালোবাসতো। তো ওই সময় তো ইলেকট্রিক ছিল না। তো রাতে যখন মানে মানে ওই সময় ব্যবসাপাতি করার জন্য অনেক সময় কি হতো, এটা জমিদারি আমলের ব্যবসা, তো অনেক সময় মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে ব্যবসা করতে যেত। তো আমার ঠাকুমা বলতো, তো তখন দাদু যখন যেত নৌকো করে, ওই দিনে রাতে আসতে পারতাম না। যে সেরকমের নতুন বিয়ে হয়েছে, তখন ঠাকুমা একা ঘুমাচ্ছে, কিন্তু বাড়িতে চাকর নকর প্রচুর ছিল, সে কোনো অসুবিধা নেই। তো ঠাকুমা ঘুমিয়েছে, আর ওই রাতেবেলা ঘুমিয়েছে, মাঝ রাতে হঠাৎ দেখতে পাচ্ছে আয়নাটার মধ্যে একটা আলোর মতো কিছু একটা পড়েছে, আয়নাটার মধ্যে একটা আলোর মতো পড়েছে। তো ঠাকুমা ছোট, তো ঠাকুমা ভেবেছে ওই কাজের লোক টোক কেউ বোধহয় রাতে বোধহয় আয়নায় চুল টুল আছড়াচ্ছে। তো আমার ঠাকুমা অতটা ভাবেনি, চলো ঠিক আছে। কিন্তু এটা পরের দিন মানে আসার পর দাদুকে বলেছে, জানো তো রাতের বেলা আমি যখন ঘুমিয়েছিলাম, একটা আলোর মানে একটা আয়নার মধ্যে একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম, মানে কেউ যেন আয়নার মধ্যে কিছু একটা করছিল মনে হচ্ছিল। কিন্তু আয়নাটা তো আমার বেডরুম থেকে, মানে দরজাটা যেহেতু সোজা দেখা যায়, সেজন্য দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল কোনো কাজের, আমাদের ঘরে কোনো কাজ করা মেয়েরা বোধহয় সেটা করছিল। তো আমি জিনিসটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সেটা হওয়ার পর কিছু হয়নি, অত কিছু ভাবিনি। তারপর আমার ঠাকুমা যায় বাপের বাড়ি। আমার দাদু এসব শুনে বলছে, হ্যাঁ তুমি এসব আজে বাজে কথা, আয়নার মধ্যে তুমি কিছু দেখতে পাচ্ছ, আলো মানে কিছু একটা প্রতিবিম্ব, আজে বাজে। ঠাকুমাকে অনেক হাসাহাসি করে, অট্টহাসি করে উড়িয়ে দেয়। ঠাকুমা বাবা হয় ঘুমের ধান্দায় ভুল টুল দেখেছি, চলো এসব কিছু হবে না। ঠাকুমা যায় বাপের বাড়ি। ঠাকুমা বাবা বলে, এই দাদু ঘুমিয়েছে এবার একা। এবার দাদু যখন একা ঘুমিয়েছে, দাদু
সেম জিনিস নোটিস করেছি যে আয়নাটার মধ্যে একটা কিরকম একটা আলোর মতো দেখতে পাচ্ছে, এবং বোঝা যাচ্ছে কেউ যেন আয়নার মধ্যে দেখে কিছুটা করছে, মানে আয়নার দিকে কেউ তাকাচ্ছে গভীর রাতে। এবার দাদু পাশ ফিরে শুয়ে পড়েছে, কিছু হয়নি। দাদু অত কিছু ভাবেনি। পরের দিনও ঠিক সেরকম হয়। পরের দিন এবার দাদু ওই রুমে না শুয়ে, মানে যে রুমটাতে আয়না সেই রুমটাতে না ঘুমিয়ে পেছনের রুমটাতে ঘুমায়, মানে পাশের রুমটাতে ঘুমায়। কিন্তু যেহেতু দরজা ছিল না, মানে একটাই দরজাটা খুলেছিল, এবার দাদু দেখতে পাচ্ছে যে একটা মহিলা চুল ছেড়ে, মানে আমার ঠাকুমা যে টুলটার মধ্যে বসে চুল আছড়ায়, সেই ওটার মধ্যে বসে চুল আছড়াচ্ছে। আমার ঠাকুমা ভাবলো বোধহয় কিছু ভুল দেখছে, কারণ ঠাকুমা তো নেই, ঠাকুমা তো বাপের বাড়িতে গেছে, এত রাত্রে কে চুল আছড়াবে। দাদু খুব ভালো করে দেখার চেষ্টা করলো যে কে এত রাত্রে চুল আছড়াবে এত মানে বসে। আর একটা কি হয়, অন্ধকারের মধ্যে একটা মানে আলো রশ্মির মতো পড়েছে, তার মধ্যে চুল আছে, এরকম মনে হচ্ছে আর কি। এবার দাদু ভালো করে তাকাতে গিয়ে দেখছে একটা কি রকম একটা মানে চুল লম্বা একটা ছায়ার মতো জিনিস দাদুরা যে বিছানার মধ্যে ঘুমায়, যে বিছানা দাদু মানে ঘুমিয়েছিল, সেই বিছানার মধ্যে দিকে গেল, গিয়ে মিলিয়ে গেল। এইবার দাদু প্রচন্ড ভয় পেয়েছে। এইবার দাদু প্রচন্ড ভয় পেয়ে মানে দাদুর মাকে ডেকেছে। মাকে ডেকে বলছে তুমি জিজ্ঞেস করো এই মানে এখন মানে কাল সকালে জিজ্ঞেস করবে যে আমার ঘরে মানে ওর মানে ইসের অবর্তমানে, মানে তোমার বউর অবর্তমানে কোনো কাজের মেয়ে ঢুকেছিল কিনা কালকে আজকে রাতে। বলো কেন কি হয়েছে? বলে আমি কাল সকালে বলছি। বলছি প্রত্যেক 3-4টে কাজের লোক বলছে মাথা খারাপ, আমরা কেন ওই দিদির ঘরে ঢুকতে যাবো? আমরা কখনো ঢুকি না, দিদির ওই ড্রেসিং টেবিলে বসে আমরা করতেই পারি না, ওটা তো বংশ পড়া ওই আয়নাটা ইউজ করে, আমরা তো করি না কখনো। বলছে দাদু এবার তো মানে 200% ছিল। দাদু তখন তার মোবাইল ফোন ছিল না, ফোনও ছিল না। দাদু আবার মানে গেছে ওই বাপের বাড়িতে, মানে ঠাকুমার কাছে। বলছে জানো তুমি যে ঘটনাটা ঘটেছিল কালকে তো এইরকম ঘটনা। দাদু এবার ঠাকুমা দাদুকে অট্ট আসছে, তুমি তো আমাকে খুব হাসাহাসি করেছিলে, এবার বলে হ্যাঁ এরকম হয়েছে ঘটনাটা। তখন ওই ঘটনাটা জানাজানি হওয়ার পর তখন ওরা একজন বয়স্ক লোকের কাছে যায়। বয়স্ক লোককে গিয়ে ঘটনাটা বলে যে এরকম হয়েছিল, আয়নার মধ্যে কিছু একটা প্রতিবিম্ব দেখতে পাই, এবং দাদু বলছে আমি স্পষ্ট দেখতে পেয়েছি একটা মহিলা লম্বা চুল এসে ওই আয়নাটার থেকে চুল টুল ঠিকঠাক করলো, আঁচড়ানোর পর এসে সোজা আমাদের খাটটার মধ্যে উঠলো, তারপর কোথায় মিলিয়ে গেল, আর কিছু দেখতে পাইনি। বলছে এখানে তো আমরা থাকতে পারবো না। তখন ওই একজন বয়স্ক লোক, তান্ত্রিক টাইপের লোক, ওই আমাদের দাদু ঠাকুমার বাড়িতে আনা হয়। তো আনার পরে ওই রুমটাতে নিয়ে যাওয়া হয়। রুমটাতে নিয়ে যাওয়ার পর বলা হয় যে এই ড্রেসিং টেবিলটা থেকে এখান থেকে সরিয়ে দেয়, এই কাঠের ড্রেসিং রাখা যাবে না, এটার মধ্যে অনেক মানে মানে অজানা আকাঙ্ক্ষা মধ্যে থাকে যায় মানুষের। মানে আকাঙ্ক্ষাটা যেমন কি প্রত্যেকটা মানুষই তো চায় সুন্দর হতে, বিশেষ করে মহিলাদের হোক পুরুষ হোক, মহিলাদের এই চাহিদাটা বেশি থাকে। আয়না, সাজগোজ করা, নিজেকে সুন্দর করা বা সুন্দরভাবে নিজেকে মানে প্রেজেন্ট করা, প্রত্যেকটা মহিলারই একটা মানে এটা একটা ন্যাচারাল একটা ডিমান্ড থাকে। তো সেই জন্য আয়নাটা একটা খুব ক্রুশাল হয়। সেই প্রত্যেকটা মানুষ মানে মরার পরও বলা হয় সেই আয়নাটাকে একটা প্রতিবিম্ব ওরা দেখতে পায়, মানে নিজেকে সেই আয়নার মধ্যে দেখতে পায়। সেই জন্য বলা হয়, আমরা জানি কতজন শুনেছে কিনা জানি না, বলে যে মানে রাতে যদি বাড়িতে ড্রেসিং মানে যদি মানে বেডরুমে আয়না রাখাটা ঠিক নয়, 1 নম্বর কথা। যদি বেডরুমে আয়না থাকেও তাহলে কিন্তু আয়নাটাকে ঢেকে রাখতে হয়। এটা আমি আমার ঠাকুমার মুখে শুনেছি, অনেক বয়স্ক লোকের মুখে শুনেছি আমার, যে দুটো কাজ কখনো করতে নেই। একটা হলো যে বেডরুমে আয়না রাখতে নেই, আর যদি বেডরুমে আয়না থাকে তাহলে কিন্তু আয়নাটাকে ঢেকে রাখতে হয়। কারণ অতৃপ্ত আত্মা কিন্তু মানে ওই আয়নাটাকে প্রেফার করে। কারণ মানুষের নিজেকে সুন্দর করার মানে সাজগুজের যেমন মানুষের ইচ্ছে থাকে সেরকম আত্মাগুলোর হয়। সেজন্য আয়নাটা একটা খুব মানে ভাইটাল জিনিস, যেটাকে মানে নেগেটিভ স্পিরিটগুলো খুব বেশি অ্যাট্রাক্ট করে আয়নাকে। নেগেটিভ স্পিরিটগুলো আয়নাকে খুব অ্যাট্রাক্ট করে। তো ওই তান্ত্রিকের কথার পর ওরা ওই ড্রেসিং টেবিলটা এখান থেকে বার করে দেয়, অন্য জায়গায় নিয়ে অন্য স্টোর রুমে নিয়ে রেখে দেয়। অন্য মানে জমিদার বাড়িতে তো অনেক ঘর থাকে, অন্য রুমে নিয়ে রেখে দেয়, আর বেডরুমে রাখেনি। তারপর থেকে কিন্তু আমার দাদু ঠাকুমার ওই
যে নেগেটিভ মানে ওই যে একটা মহিলা বসে চুল আঁচড়ানো, রাতের অন্ধকারে একটা আয়নার মধ্যে আলো আলো জ্বলছে, বা কিছু একটা আয়নায় চুল আঁচড়াচ্ছে, বা কেউ বসে আছে আয়নার দিকে, সেই জিনিসগুলো দেখেনি, না দাদুমাও দেখেনি, ঠাকুমাও দেখেনি। তো সেই দাদু মানে ঠাকুমা তখনও বলেছিল যে আমরা সেই জন্য আমরা সবাইকে বলি যে আয়না কখনো বেডরুমে রাখতে নেই, শোয়ার ঘরে আয়না থাকবে না, আর যদি আয়না থাকেও সেটাকে রাত্রে ঘুমানোর সময় ঢেকে রাখতে হয়, মানে বিশেষ করে মাঝরাতে মানে আয়না খুলে রাখতে হয় না। তো একটা ঘটনা তো আমরা সবাই জানো যে ব্লাড মারির ঘটনাটা, এটা কতজন সত্যি মিথ্যে জানি না, ওই একটা ব্লাড মারির গল্প আমি অনেকবার বলবো না, সে এটা কিন্তু আয়নার সঙ্গে কানেকশন আছে। তো এটা সত্যি মিথ্যে জানি না, অনেকেই বলেছিল যে ব্লাডি মারি বললে অনেকবার 3বার 4বার বললে অনেক কিছু আয়নায় প্রতিবিম্ব হয়, সেটা হয়তো গুজব হতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা আয়নার কানেকশন আছে। রাত 2টোর থেকে 3টের মধ্যে বোধ হয় 3বার না 4বার ব্লাডি মারি বললে অনেক কিছু নেগেটিভ স্পিরিটের এক্সিস্টেন্স হয়, তো সেটাও আয়নার সামনে দাঁড়িয়ে। তো সেই জন্য আয়নাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাতে নেগেটিভ স্পিরিট বা নেগেটিভ এনার্জিগুলি খুব অ্যাট্রাক্ট হয়। নেগেটিভ স্পিরিটগুলো কোথায় কোথায় অ্যাট্রাক্ট হয়? নিরিবিলি জায়গায়, আয়না এরকম জায়গায়, বা যেখানে মানুষজনের মানে চলাচল কম হয়। এবং জেনারেলি মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসটা বলে যে রাত 2টো থেকে 4টের মধ্যেই নেগেটিভ স্পিরিটগুলো চলাফেরাটা বেশি হয়, মুভমেন্টটা বেশি হয়, এই সময়তেই মুভমেন্টগুলো হয়। তো সেই সময়ের মধ্যে আয়নাটাতে ওরা খুব বেশি অ্যাট্রাক্ট হয়, সেই জন্য বলা হয় যে আয়নাটাকে বন্ধ রাখা। চলো, থ্যাংক ইউ সো মাচ। একটানা অনেকক্ষণ গল্প বললাম এবং অনেক মেম্বাররা এবং সদস্যরা মন দিয়ে শুনেছ। আমি খুব খুশি হয়েছি যে এখনও 45 জনকে আমি দেখতে পাচ্ছি লাইভ শুনছে। থ্যাংক ইউ সো মাচ লাইভ শোনার জন্য। রেকর্ডিংও পরে শুনতে পারবে। এবং শ্রেয়াকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার একটা এত বড় প্ল্যাটফর্মে গল্প বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। গল্প অনেক আছে, আবার যখন সুযোগ পাবো, আবার যখন আমাকে কেউ সুযোগ দেবে গ্রুপে, তখন আমি নিশ্চয়ই গল্প বলবো। আবার আমার গল্প বলতে ভালো লাগে এবং গল্প শুনতেও ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতজন লোক ধৈর্য ধরে বসে আমার গল্প শোনার জন্য। পার্টিকুলার এই সময়টাতে সবাই ব্যস্ত সময়, তবু মানে খাবার দাবার তৈরি করা, ডিনারে, তার ছেড়েও গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আবার এই গল্প আবার বলবো, আবার নিশ্চয়ই দেখা হবে সবার সঙ্গে। গুড নাইট।